তো বাজার লিখে দিয়ে যখন আমি বলতে গেলাম যে বাজার আমি যাবো না কারণ একটা সিটি মিস যাবে, বাজার এমন খেপলো আমার উপর, বললো যে দরকার হলে তোমার সিটি আমি আমার রুমে এসে তোমাকে আলাদাভাবে কোয়েশ্চেন বানিয়ে নিবো, তুমি অবশ্যই যাবো ওই ক্যাম্প। আমাদের ব্যাচেই প্রবাবলি হিস্ট্রিতে প্রথম হয়েছে যে আমরা দুইজন 4 আছে। হ্যাঁ 18 ব্যাচে 2জন 4 পারফেক্ট 4, এর আগে এক ব্যাচে 2জন পারফেক্ট 4 ছিল না। তো এই কেসটা আসলে আমাদের ক্ষেত্রে প্রথম। সো আমরা এক্সপেক্ট করেছি যে আমাদের দুইজনকেই 2টা গোল্ড মেডেল দেওয়া হবে যেহেতু আমরা টাইড। এই কেসটাই একদিন এরকম রেজা স্যারকে কোনো একটা ম্যাচ জানি করতে দিয়েছিল, আমি স্যারকে হাত তুলেছিলাম, স্যার বলে মাই বয় আমি খেয়াল করি যে তুমি চুপে চুপে পিছিয়ে বসে বসে রেগুলারলি ক্লাস করো, এটা আমার খুব ভালো লাগে, ওটা আমার খুব ভালো। একটা ইনসিডেন্টের কারণে আমার আসলে আমি বলবো আমি একদম যে টেস্টে আমার রেজাল্টটা খুব ভালো হয়েছিল, যেটার কারণে আমি আর কি একদম 5th 6th থেকে ফার্স্ট হয়ে গেছি ডাইরেক্ট। এন্ড এটার পিছনে অবদান ছিল একজন টিচারের, আমি নাম বলবো না। দেখা যাবে যে বাকি 2-3 ব্যাচ মিলেও মনে হয় আমাদের সমান না। আমাদের গিটারিস্ট আছে, ভায়োলিনিস্ট আছে, ভোকালিস্ট আছে, ড্রামার আছে, সব আছে। চুপে চুপে কাজ করে গেলে বিহাইন্ড দ্য সিনস মানুষজন দেখছে, কিছু মানুষজন খেয়াল করছে যে আসলে আমি ডেডিকেটেড। আসসালামু আলাইকুম সবাইকে, শর্ট স্টোরিজের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের ইন্টারভিউটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমি প্রথমবার আমার 2টা বন্ধু ইন্টারভিউ নিচ্ছি। ওরা এমন 2জন মানুষ আমাদের সমসাময়িক সময় আমার দেখা সবচেয়ে বেশি মেধাবী 2টা ছেলে। আজকে আমাদের এই এপিসোডে আমাদের 2জন গেস্ট তানজিম আজহারুজ্জামান আর আহমেদ রুমি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আহমেদ রুমি। আমি এসএসসি হচ্ছে উদয়ন স্কুল থেকে পড়েছি, এরপরে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি, আর এরপরে গত বছর আমি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট হলাম, আর এখন আমি বুয়েটে লেকচারার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হলো তানজিম আজহারুজ্জামান। আমি এসএসসি দিয়েছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, আর এইচএসসি ছিল নটরডেম কলেজ থেকে। দেন আমি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছি বুয়েটে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, অ্যান্ড এখন আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটি লেকচার হিসেবে আছি। আজকে আমরা ওদের লাইফের ইন্টারেস্টিং সব স্টোরি শুনবো। সো ফার্স্টেই যদি শুরু করি ওদের স্কুল জীবন নিয়ে। সো ফার্স্টে রুমি। আমি যদি একদম কিন্ডারগার্টেন থেকে যদি বলি, আমি কিন্ডারগার্টেন পড়েছি হচ্ছে ওয়াইডব্লিউসি স্কুলে। এরপরে হচ্ছে 1 থেকে 10 পুরাটাই হচ্ছে আমি উদয়ন স্কুলে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে। আর আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সো আমার স্কুল হচ্ছে ঠিক তোমার বাসার কাছেই ছিল, আমি ফুলার রোডে থাকি, আর ওখান থেকে 5 মিনিটের দূরত্বে স্কুল। তো স্কুল জীবনে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো স্মৃতি আছে, এখনো স্যারদের সবার সাথেই আই হ্যাভ গুড রিলেশন, এবং বইটা জয়েন করার পর আমি সবার সাথেই দেখা করেছি। আমার স্কুল লাইফ স্টার্ট হয় হচ্ছে আমি ফার্স্ট ইংলিশ মিডিয়ামে পড়তাম, এটা হচ্ছে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে পড়তাম, এটা ক্লাস 2 পর্যন্ত পড়েছি। দেন তারপর আমি সেন্ট জোসেফে হচ্ছে ইংলিশ ভার্সনে ভর্তি হই, 3 থেকে 10 পর্যন্ত পড়ি। আর সেন্ট জোসেফ থেকে দেন একটা ন্যাচারাল প্রোগ্রেশনে আমি নটরডেম কলেজে ভর্তি হই। আর হ্যাঁ, নটরডেমেও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে বলবো টাইম। নটরডেমের পর আর কি আমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে দেন সিএসসি ডিপার্টমেন্টে আর কি 4 বছর আন্ডার গ্রাজুয়েট। মানে একটা ব্যাপার যেটা যে এখন যে পজিশনে আছি, একদম ছোটবেলাতে স্কুল টাইমে, তখন তোমার ড্রিম কি ছিল? মানে বড় হয়ে কি হবো, কি মনে করতে থাকো? আচ্ছা, সো আমি যখন স্কুলে ছিলাম তখন আসলে আমার এরকম খুব যে লফটি ড্রিম থাকে তা না, তখন হয়তো মনে হতো অ্যাস্ট্রোফিজিক্স বা এরকম কিছু একটা পড়বো। বাট আমার একটা জিনিস যেটা ভালো লাগতো হচ্ছে নতুন জিনিস শিখতে খুব ভালো লাগতো, প্রবলেম সলভিং খুবই ভালো লাগতো। তো এই জিনিসগুলো আমি বলবো যে স্কুলের টিচারদের কারণে হোক, এনভায়রনমেন্টের কারণে হোক, জিনিসটা অ্যাম্পলিফাই হয়ে ইভেন্চুয়ালি আজকে আমি আর কি এখানে জিনিসটা নার্চার করতে পেরেছি আমি, এন্ড আই থিংক দ্যাটস ভেরি লাকি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার তানজিমের সাথে একটু কমন আছে যে আমারও প্রবলেম সলভিং প্রথম থেকেই ভালো লাগতো। একদম ছোটবেলায় আমার ওই ধরনের ড্রিম না থাকলেও আমার মনে হয় 6-7 এর ওই সময়টা থেকে আমার একটা এ ধরনের ইচ্ছা আসে যে আমি সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা বা এই ধরনের রিসার্চ করার ইচ্ছা, এবং আমার সবসময় প্রবলেম সলভিং বা আস্তে আস্তে আমার তখন ফিজিক্স ভালো লাগতো। এরপরে আমার যতটুকু মনে আছে যে তখন ছোটদের বিভিন্ন কমপ্লেক্স জিনিস বোঝানোর জন্য বিভিন্ন বই, যেমন থিওরি অফ রিলেটিভিটি বা এই ধরনের বইগুলো আমি পড়ছি। এগুলো কিছুটা চাইল্ডিশ ভাবেই একটা ছিল যে এই জিনিসগুলো একটু জানতে চাই। তো ওইখান থেকে মেইনলি আমার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট শুরু। মানে এখন সামনে পিএইচডি বা এইসব করার পরে আশা করি সায়েন্টিস্ট হতে হবে। হ্যাঁ, আমার একাডেমিক লাইনেই থাকার ইচ্ছা, রিসার্চ করার ইচ্ছা, পাশাপাশি টিচিং। আরেকটা জিনিস যেটা মানে স্কুল লাইফের সবচেয়ে এমনিতে ছোটবেলাতে কত মেমোরেবল স্মৃতি থাকে, স্কুল লাইফে সবচেয়ে মেমোরেবল কোনো স্মৃতি আছে? এখন মেমোরেবল স্মৃতি যদি বলি, আমার একটা টার্নিং পয়েন্ট আছে, সেটা বলা যায়। এটা হচ্ছে যে ক্লাস 5 আর 8 বৃত্তি পাওয়া। আমি আসলে এখন একাডেমিক রেজাল্ট যতটা ভালো করেছি, মানে একদম স্কুলে 1, 2, 3, 4 ওই সময় আমি যে সময় ফার্স্ট ছিলাম এরকম না, বাট 5-এ যখন আমি বৃত্তি পেলাম, এরপর থেকে দেখা যায় যে আমি আরেকটু সিরিয়াস হওয়া স্টার্ট করলাম, এবং ওই মোমেন্টটা যদিও এখন এসে 5-এ বৃত্তি পাওয়া ওটাকে অনেক বেশি বড় কিছু মনে হয় না, বাট ওইটা আমার মনে হয় যে আমাকে একটু হেল্প করছে যে আর একটু লেভেল আপ
করতে এবং আমাকে এনকারেজ করেছে যে আমি যাতে আর একটু একাডেমিক পড়াশোনায় ফোকাস করি। আমার মেমোরেবল স্মৃতি বলতে আমি বলবো আমার লাইফের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্সপিরেশনাল মোমেন্ট বলা যায় একটা। তো আমি ছোট থেকেই আর কি একাডেমিক্সে বেশ ফোকাস ছিল, অলওয়েজ ট্রাই করতাম ক্লাসে ফার্স্ট হতে, একটা ক্লিশেই মনে হতে পারে বাট আমার প্রাইমারি ফোকাস অলওয়েজ একাডেমিক্স ছিল। সো বাট তার পাশাপাশি যেটা বললাম আমার প্রবলেম সলভিং ভালো লাগতো দেখে আমি অলিম্পিয়াড দরকার, এন্ড আমার ম্যাথ আবার খুব ভালো লাগতো। আমি ম্যাথ অলিম্পিয়াডও আসলে ইন মাই লেটার ডেজ আমি অনেক দিয়েছি, 8, 9, 10, 11, 12 অনেক ম্যাথ অলিম্পিয়াড দিয়েছি, বাট এটা শুরু হয় হচ্ছে একদম 5 এর শেষের দিক। সো প্রাইমারি ক্যাটাগরিতে ছিলাম তখন আমি ম্যাথ অলিম্পিয়াড দেই, ন্যাশনালসেও পাই, মানে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এর নিচেরটা হই। তখন আমাকে প্রাইমারি ক্যাম্পে ডাকা হয়। প্রাইমারি ক্যাম্পটা হতো কি 3 দিন বাবা আমাকে ছাড়া একটা ক্যাম্পে থাকতে হবে, ওইখানে 24 আওয়ার্স থাকতে হবে, 24 আওয়ার্স ফর 3 days। তখন আমাদের মেন্টালিটি ছিল যে আচ্ছা এরকম থাকবো, আমার একটা বৃহস্পতিবার মিস যাবে, বৃহস্পতিবার একটা সিটি ছিল, এই সিটিটা মিস গেলে ওটা পরে মেকআপ দিব কিভাবে, অনেক ঝামেলা, এর থেকে দেখি মানে বাদ দিয়ে এটা। তো আমি বলা আচ্ছা ঠিক আছে বাদ দাও, বাট যেহেতু একটা চিঠি দিচ্ছে তোমার প্রিন্সিপালকে, সবাইকে একটা করে চিঠি দিত প্রিন্সিপালকে, যাতে প্রিন্সিপাল অ্যালাউ করে যে স্টুডেন্টটা আপনার এক্স্যাক্টলি মনির হাসান স্যার একটা চিঠি হবে যেখানে সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক একটা কথা। বেসিক্যালি ওই চিঠিটা তুমি অ্যাটলিস্ট, আমাদের তখন প্রিন্সিপাল ছিল ব্রাদার লিও, বললো যে ব্রাদার লিওকে দিয়ে আসো, অ্যাটলিস্ট ব্রাদারের জানা উচিত যে এরকম গাইডেন্স আছে। তো ব্রাদার লিওকে দিয়ে যখন আমি বলতে গেলাম যে ব্রাদার আমি যাবো না কারণ একটা সিটি মিস যাবে, ব্রাদার এমন খেপলো আমার উপর, বললো যে দরকার হলে তোমার সিটি আমি আমার রুমে এসে তোমাকে আলাদাভাবে কোয়েশ্চেন বানিয়ে নিবো, তুমি অবশ্যই যাবো ওই ক্যাম্পে। যাবো না কেন, এটা খালি তোমার নিজের জন্য না, এটা সেন্ট জোসেফের জন্য, মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি ফার্স্ট যখন ওই ক্যাম্পে যাই, এন্ড ওই ক্যাম্পে যে দেখা যায় যে আমাদের জেনারেশনের সাম অফ দ্য ব্রাইটেস্ট মাইন্ডস ইন দ্য কান্ট্রি, লাইক এখন জাওয়াদ, দেন সোয়াদ থেকে শুরু করে অনেক আছে। জাওয়াদ হলো ফার্স্ট গোল্ড মেডালিস্ট বাংলাদেশ থেকে আমার মতে, মানে ওদের এরকম একটা অ্যামেজিং গ্রুপের সাথে ইন্টারাকশন হয়ে, মানে ওইটা বলবো আমার প্রবলেম সলভিং যে আগে জাস্ট ফর ফান করতাম যেটা, ওইটা আমি বলবো যে একটা ভালো প্যাশন ইগনাইট করে। তারপর থেকে আমি অলিম্পিয়াড একটু সিরিয়াস হই, যদিও সিরিয়াস বলতে আমি লাইক ন্যাশনালসে পেয়েছি, টিম ক্যাম্প করেছি অনেক, ম্যাথ ফিজিক্স বায়োলজি অলিম্পিয়াডেও ছিলাম। সো আমার অলিম্পিয়াডের একটা প্যাশন ইগনাইট করে, ইনফরমেটিক্সেও ছিলাম। সো ওই প্যাশনটা আমি বলবো যে আমার একাডেমিক সিরিয়াসনেসের পাশাপাশি প্রবলেম সলভিং এর যে একটা লাভ ইগনাইট করে, এটা আমি বলবো একদম বুয়েটের শেষ পর্যন্ত এটা এখনো ধরে আছে। আমি বলবো যে ব্রাদার লিও যে আমাকে বলেছিল অবশ্যই ক্যাম্পে যাবো, ওইটা বলবো আমার সিঙ্গেল মোস্ট মেমোরেবল মোমেন্ট। এটা তো মানে এমনিতে ব্রাদারের কাছ থেকে হচ্ছে এই কথাটা শোনা তো অনেক বেশি ডেফিনেটলি এক্স্যাক্টলি, আমি ক্লাস 5 এর একটা বাচ্চা, লাইক আমার প্রিন্সিপাল আমাকে এইভাবে বলতেছে পরীক্ষা আমি আমার এখানে নিয়ে বলছে। সো হ্যাঁ, এটার জন্য আমি আসলে গ্রেটফুল। এরপরে তো দুজনের নটরডেমে যাওয়া, তো নটরডেমে যাওয়ার পরে কি কি চেঞ্জ আসছে, ওইখানে গিয়ে ওই সময়টা কেমন কাটছে? আমি বলবো সেন্ট জোসেফের তুলনায় সেন্ট জোসেফ ছিল 8 বছর উইথ আ বাঞ্চ অফ লেটস সে 150 স্টুডেন্টস ক্লাসমেটস। নটরডেম ছিল হচ্ছে 1.5 বছর উইথ ওভার 2000 ক্লাসমেট। সো খুবই হেক্টিক, মানে ওয়ান ওয়ার্ডে খুব হেক্টিক ছিল, বাট ইট ওয়াজ ভেরি এনজয়েবল। কারণ আমি ছিলাম হচ্ছে ইংলিশ ভার্সনের গ্রুপটাতে, আমাদের ছিল গ্রুপ 13। আমার গ্রুপটা খুবই ছিল, পড়াশোনার সময় পড়াশোনা, খেলাধুলার সময় খেলাধুলা, ডিবেটিং, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মজা সবকিছুই ছিল। সো হেক্টিক ছিল বাট খুব মেমোরেবল ছিল আমি বলবো। এন্ড আমি ওইখানে যে ফুটবলও খেলতাম নটরডেম ফুটবল টিমে, ওই কমিউনিটিটাও খুব ভালো ছিল। আমি ম্যাথ ক্লাব ফাউন্ড করেছি, ম্যাথ ক্লাবের জন্য কাজ করেছি, ওটাও মজা ছিল। আর একাডেমিক্স স্যার আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন মাই লাইফ, মানে উনি এত ইন্সপায়ারিং, মানে যারা যারা স্যার ক্লাস করেছে তারা বুঝবে, লাইফ চেঞ্জিং কথাবার্তা বলতে নাকি। সো হ্যাঁ, হেক্টিক বাট মেমোরেবল এন্ড ফান। আচ্ছা, তানজিম যেটা বললো যে স্কুল লাইফটা যেমন 10 বছর ধরে একটা বিশাল সময় ধরে আমরা পার করেছি, নটরডেম লাইফ কিন্তু খুবই ছোট একটা লাইফ ছিল। লাইক আমার মনে হয় 2016-র মাঝামাঝি থেকে 2017-এর লাস্ট পর্যন্ত ছিলাম 1.5 বছর। সো অফকোর্স ওই টাইমটা অনেক বিজি কাটছে, প্লাস অ্যাডমিশনের জন্য আমাদের একটা গোল ছিল। সো আমাকে হচ্ছে একাডেমিক পড়াশোনায় আমি অনেক ফোকাস করেছিলাম। আর এছাড়া ক্লাব অ্যাক্টিভিটিসের মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট টাইম কেটেছে হচ্ছে আমি রাইটার্স ক্লাবের হয়ে কাজ করেছি। আর আমাদের হচ্ছে নটরডেমে একটা ত্রৈমাসিক পত্রিকা বের হয়, এটার নাম হচ্ছে ঢাকঢোল। তো ওইটা সম্পাদনা আর ওইটা ওভারঅল অর্গানাইজ করা, এটার সাথে আমি যুক্ত ছিলাম। সো পড়াশোনার পাশাপাশি ক্লাব অ্যাক্টিভিটিসে আমার একটা ভালো সময় কেটেছে। আর ওইটার একটা এডিশনের আমি এডিটর ছিলাম ঢাকঢোলে। তো এই পড়াশোনা প্লাস এছাড়া আমি অন্য বিভিন্ন ক্লাবে কাজ করেছি, সায়েন্স ক্লাবের হয়ে কাজ করেছি। সব মিলে ওভারঅল বলবো এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস বা একাডেমিক্স সব মিলে ভালো কেটেছে। আর আমি একটা জিনিস বলতে চাই যে নটরডেমে আমি তো গ্রুপ 1-এ ছিলাম। তো গ্রুপ 1-এ হচ্ছে আমার যে পিয়ার্স, মানে ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। এটা বুয়েট সিসির ক্ষেত্রেও ট্রু, সেম জিনিস। আমি সবসময় বলি যে অ্যাকচুয়ালি ফ্রেন্ড সার্কেলের উপর অনেকটুকু ডিপেন্ড করে যে মানুষ কতটুকু সাকসেসফুল হবে। যেমন আমরা যখন এইচএসসি দিয়েছি, তখন এইচএসসি যখন রেজাল্ট হলো দেখা গেল যে টপ 20-তে যারা আছে গ্রুপ 1-এর, আমি 5জনকে ফোন দিছি, 5জনই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ড করা। মানে প্রথম 5জনকে ফোন দিছি কি অবস্থা রেজাল্ট, তো মানে খুব ট্যালেন্টেড কিছু মানুষ ছিল গ্রুপ 1-এ। আর গ্রুপ 1 থেকে অ্যাকচুয়ালি আমাদের সময় বুয়েটে 60 জনের মতো চান্স পেয়েছিল। সো আই ফিল ভেরি লাকি। নটরডেমে এমনিতে যেটা হয় আর কি, আমি যদি ছিলাম, তো
তখন মানে বাইরে মানুষজন যেটা বলে নটরডেমের সবাই যারা যারা টপার তারা হচ্ছে আগে থেকে বইটই শেষ করে তারপরে আসে। পার্সোনালি আমার ক্ষেত্রে এটা একদমই ট্রু না। আমি জানি না তানজিমের ক্ষেত্রে ট্রু নাকি, যে আমি যেটা করতাম যে আমি আসলে ক্লাসের সেম পেসে যাওয়ার ট্রাই করছি, হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে যেসব কোচিং করতাম হয়তো সামান্য আগে থেকে, বাট আমি আসলে আমার ক্লাস করার মাইন্ডসেট ছিল, আর আমি ক্লাস যতটুকু করছি এর সাথে সামান্য আগিয়েছিলাম। বাট হ্যাঁ, ক্লাসে যখন যেটা পড়ানো হতো ওটা একদম ডিপে পড়তাম, কিন্তু অনেক অ্যাডভান্স সব পড়ে শেষ করে ফেলছি, এটা আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট এরকম আসলে হয় না। হ্যাঁ, সো আমি অ্যাকচুয়ালি অফ দ্য সেম মেন্টালিটি, অ্যান্ড করতাম কি আমার আসলে সিস্টেমের উপর ট্রাস্ট ছিল, মানে আই ট্রাস্টেড নটরডেম এন্ড দ্য টিচার্স, যে তারা যেই গাইডেন্স দিচ্ছে বা যে পেসে আগাচ্ছে দ্যাটস গুড ফর মি। সো আমি ক্লাসের সাথে যাওয়ার ট্রাই করতাম, অ্যান্ড ক্লাসে যেটা পড়াচ্ছে ওইটা মোটামুটি যতটা ডিপে যাওয়া যায় করে ফেলতাম। এন্ড আই ওয়াজ ব্লেসড যে আমি আসলে এরকম মানে টিচার পেয়েছিলাম যারা আর কি আমাকে ভালোভাবে ম্যাটেরিয়াল গুলো প্রেজেন্ট করতে পেরেছে। মানে নাও দ্যাট আমার টিচার, আমি বুঝতে পারি যে আসলে টিচারদের একটা রোল আছে। স্টুডেন্টরা যদি অ্যাকচুয়ালি টিচারদের দিকে তাকিয়ে থাকে ফর গাইডেন্স, টিচারদের একটা রোল আছে টু গাইড দেম ইন দ্য রাইট। এন্ড আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেই টপিকে ছিল না কেন টিচাররা খুব ভালোভাবে আমাকে গাইড করতে পেরেছে, এন্ড তাদের পেসে আগানোর ফলে দেখা গিয়েছে আমি এইচএসসির আগে সবাই বলে না এসিউ আহমেদ কাতাবুদ্দিন 2 বই করতে হবে পরে যাতে অ্যাডমিশন টেস্ট লাগে, আমাদের কিন্তু নটরডেমে হলে এসিউ আহমেদ করায় খালি, আমি খালি এসিউ আহমেদ করেছিলাম। বাট এমন ভাবে করেছিলাম যে এসিউ আহমেদ যদি কোনো ম্যাথ থাকে বা ওই টাইপের যদি কোনো ম্যাথ দেওয়া হয় হয়তো 2-3 মিনিটের মধ্যে স্টেপ বাই স্টেপ গিয়ে করে ফেলতে পারবো। আমার এরকম দখল ছিল একটা বইটার উপর। পাস করে যাওয়ার পর দেখা যায় যে অ্যাডমিশনের যে প্রিপারেশন ছিল তখন হয়তো কাতাবুদ্দিন করেছে, তখন তো আসলে ফ্রি ফর অল, সো যে যেটা করে দেখলাম যে তেমন একটা টাফ না। আমি যদি সিনসিয়ারলি কেউ যদি করে যায় দ্যাট ইজ নটরডেমের কারিকুলামে, দেন আই থিঙ্ক দ্যাটস এনাফ। বাট এটা অপোজিটও দেখেছি, অনেকে দেখেছি ক্লাসে বসে ফার্স্ট ইয়ারেই মিড টার্মের আগেই পিছিয়ে পিছিয়ে বসে জয়কলি সলভ করতে করতে। আমি এগুলো পারতাম না, মানে আমার কাছে মনে হতো না এখন আমি যেটা পড়ছি এটা যাতে ভালো হবে। এমনিতে নটরডেমের আর কোনো টিচারের কথা মনে আছে স্পেশাল কোনো স্মৃতি বা কিছু এনডিসি লাইফে আমার একটা খুবই মেমোরেবল একটা ইভেন্ট ছিল হচ্ছে রেজা স্যারের সাথে। এরকম আরো অনেক টিচার ছিল বাট মেমোরিটা খুব ভালো, কারণ আমি একটু চুপচাপ অলওয়েজ ক্লাসে তেমন একটা রেসপন্ড করতাম না। রেজা স্যার ক্লাসে যা করতো উনি কিছু হোমওয়ার্ক দিত বা কিছু প্রজেক্ট করে আনতে বলতো, আমি করে আনতাম। স্যার যখন জিজ্ঞাসা করতো কে করছো না করছো, হাত তুলতো অনেকেই, বাট আমি চুপে চুপে করে আসতাম। একদিন এরকম রেজা স্যারকে কোনো একটা ম্যাথ জানি করতে দিয়েছিল, আমি স্যারকে হাত তুলেছিলাম, স্যার বলে মাই বয় আমি খেয়াল করি যে তুমি চুপে চুপে পিছিয়ে বসে বসে রেগুলারলি ক্লাস করো, এটা আমার খুব ভালো লাগে, ওটা আমার খুব ভালো লাগে। তারপর থেকে মানে এরকম জাস্ট কিছু টিচার যে আছে লাইক 150 স্টুডেন্টস এর মধ্যে যে নোটিস করে কে কি করছে, এই জিনিসটা লাইক দ্যাটস সামথিং আই স্ট্রাইভ টু বি। যদিও আই এম নট গুড উইথ নেমস বা ফেসেস, এখন আমি বুঝতে পারতেছি ইউনিভার্সিটি ক্লাস নিয়ে, বাট এরকম কিছু টিচার আছে যাদের ছোট ছোট কিছু ওয়ার্ড আসলে খুব ইম্প্যাক্টফুল হয়ে যায়, যে চুপে চুপে কাজ করে গেলে বিহাইন্ড দ্য সিনস মানুষজন দেখছে, কিছু মানুষজন খেয়াল করছে যে আসলে আমি ডেডিকেটেড কিনা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি এটা স্যার আমাদের সেখানে নিত না, বাট স্যার হচ্ছে মাঝে মধ্যে প্রক্সি দিত। একদিন প্রক্সি নিতে গেছে, ওইখানে হচ্ছে স্যার কি একটা জানি কোশ্চেন করছে, তো আমি আমার পিছনে তাওসিফ বসতো, একসাথে ছিলাম, গল্প করছিলাম, হঠাৎ করে স্যার কি একটা জানি কোশ্চেন জিজ্ঞেস করছে। তো কোশ্চেন জিজ্ঞেস করার পরে মানে জাস্ট যে আগে আনসার দিছে, স্যার কি করতো, উনি যেহেতু রেগুলার যেত না, মাঝে মধ্যে যেত, তো স্যার হচ্ছে যে আগে আনসার দিত তার সাথে সামনে ডেকে হ্যান্ডশেক করছে। তো আমি একটা আনসার দিছি, তো স্যার সবার সামনে ডেকে, এতজনের সামনে ডেকে হ্যান্ডশেক করছে আমার সাথে। তো ভাই এটা এত বেশি ইন্সপায়ারিং, ঠিক আছে, তো আমার অনেক মজা হচ্ছে। তো ওই জিনিস হচ্ছে গিয়ে মনে হয় যে টিচারদের তুমি যেটা বলতেছো যে ছোট ছোট ব্যাপারগুলো আসলে খুবই খুবই ইম্প্যাক্টফুল এই বয়সটার জন্য আর কি। তুমি কিছু মনে আছে? হ্যাঁ, আমার অনেক বেশি এক্সট্রা কিছু অ্যাড করা নাই, এটা আমার তানজিমের সাথে কমন, যে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করছে রেজা স্যার। এছাড়াও আমি বলবো হচ্ছে আমাদের ফুল 1.5 বছরই ক্লাস নিছেন কেমিস্ট্রি সঞ্জিত কুমার গুহ স্যার, সো ওনার সাথে আমার অনেক মেমোরি আছে। আর আমি পার্সোনালি যেহেতু রাইটার্স ক্লাবে কাজ করেছি, সো আমার মিজান স্যারের সাথেও অনেক গুড রিলেশন আছে, সো আমি এই 3 জনের কথা বলবো। এনডিসি তো যেটা হয় যে তখন কেউ একটা জিনিস শুনতাম যে ফার্স্ট হচ্ছে তানজিম, ঠিক আছে, তখন কেমন লাগতো এতদিনের মধ্যে ফার্স্ট হওয়া? আচ্ছা, সো একটু ব্যাক স্টোরি বলি। এনডিসিতে আমি ওভারঅল একদম আমরা যখন বের হই তখন আমি হলো সায়েন্স গ্রুপে ফার্স্ট ছিল, সরি সেটার কথা বলছিল। সো এটার সাথে কিছু অ্যাডিশনাল জিনিস আছে। ফার্স্ট অফ অল অনেকে জিজ্ঞাসা করে যে ফার্স্টে হচ্ছে একটা প্রেশার আসবে কিনা, যে আমাকে ফার্স্ট হতে হবে, লাইক একটা ইম্পেন্ডিং প্রেশার থাকে কিনা, যেটা বুয়েটে হয়েছে যে 4 বা 4 না ছুটলে কিন্তু শেষ। এই ভয়টা আমার কাজ করে নাই কেন, কারণ আমি কিন্তু সেন্টআপ 1 সেন্টআপ 2 দেন ফাইনাল এগুলাতে কিন্তু আমি কোনোটাতেই ফার্স্ট হইনি, আমি সবগুলোতে 5th বা 6th হয়েছি। সো আই ওয়াজ লাইক না ঠিক আছে, আমি সিনসিয়ারলি এফোর্ট দিয়ে যাচ্ছি, এফোর্ট রেজাল্ট হলো বাই প্রোডাক্ট হিসেবে, আমি যা এফোর্ট দিচ্ছি রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। সো আই ওয়াজ চিল অ্যাবাউট ইট, জানা আমার এখন এফোর্ট দেওয়ার কথা, আমি এফোর্ট দিচ্ছি, রেজাল্ট আসতেছে। আর একটা ইনসিডেন্টের কারণে আমার আসলে আমি বলবো আমি একদম যে টেস্টে আমার রেজাল্টটা খুব ভালো হয়েছিল, যেটার কারণে আমি আর কি একদম 5th 6th থেকে ফার্স্ট হয়ে গেছি ডাইরেক্ট। অ্যান্ড এটার পিছিয়ে অবদান ছিল একজন টিচারের, আমি নাম বলবো না, বাট উনি হলো আমার স্পষ্ট মনে আছে টেস্টের ইংলিশ এক্সামে তখন 5 মিনিট বাকি, আমি পিছন থেকে একজন জিজ্ঞাসা করে একটা কোয়েশ্চেন যে এই 3 এর বি কি হবে, আমি বলি যে আমার এখনো বাকি আছে, আমি অ্যান্সার দিতে পারবো না। মানে আচ্ছা আমি এত খারাপ না, আমি মাঝে মাঝে হেল্প করতাম, বাট তখন আমি একটু স্ট্রেসড আউট ছিলাম। আমার ইংলিশ এক্সাম, এনডিসি ইংলিশ একটু
টাফ করতে অনেক উইয়ার্ড হয়, টাফ না উইয়ার্ড হয়, ঠিক আছে? সো হ্যাঁ উইয়ার্ড হয়। ইংলিশ আমি খুব স্ট্রেসড আউট, এর মধ্যে আমাকে খালি ঘুতাচ্ছে 5 মিনিট বাকি যে এইটা অ্যান্সার কি হবে কি হবে, আমার কাছে আমি এখন দিব না, পরে অ্যান্সার দিই। এই কথাটুকু শুনতে দেখে একজন টিচার আমাকে বলে, এই ছেলে তুমি খাতা দিয়ে দাও। আমার তখন 3-4টা ব্ল্যাঙ্ক ফাঁকা ছিল, আমি লিখতে পারি নাই, ওই আমার খাতা নিয়ে গেছে। তো তখন আমার একটা জিদ কাজ করছিল যে আমার লাগবে না, 5 মার্ক লাগবে না, আমি 5 মার্ক ছাড়াই ফার্স্টে দেখাবো। আমি জানি না পরের এক্সাম গুলো কি হয়েছিল, লাইক আই ওয়াজ পজেসড, আমি অনেক পড়াশোনা করি দেই, তারপর দেখি আমার টেস্ট রেজাল্ট এত ভালো হয় যে আমার 5-6 থেকে আমি ব্যাক ফার্স্ট। আমার পিছে যে বুঝাইটা থাকবে যে ও ফার্স্ট হচ্ছে, ওকে বিট করতে হবে, আমার এই বুঝাইটা কখনোই ছিল না। টেস্টে আমি ভালো করছি করে। সো রুমের ক্ষেত্রেও তো সেমই, একদম টপ। হ্যাঁ আমি সো তখন কেমন লাগতো? এছাড়া হচ্ছে লাস্টের দিকে তুমি এটা নিয়ে বলতে পারো, মনে হয় লাস্টে যে সবাইকে প্রাইজ দেয়, কি জানি অ্যাওয়ার্ডটার নাম ছিল, অনারেবল মেনশন। আচ্ছা, তো নটরডেমে আমি সেন্ট অফ 1 আর 2 তে হচ্ছে সেকেন্ড আর থার্ড ছিলাম, পরে ওভারঅল শেষ পর্যন্ত থার্ড হয়েছিলাম। আর টেস্টের স্মৃতিটা আসলে আমার অনেক বেশি ভালো না, এই কারণে যে টেস্টটা আমি একটু সিকনেসের মাঝে দিয়েছিলাম, বাট হ্যাঁ ওভারঅল থার্ড হয়েছিলাম, নট ব্যাড। আর অনারেবল মেনশনের কথা বলি, আমরা দুজনে অনারেবল মেনশন পেয়েছি, আমাদের ব্যাচে মনে হয় 14 জনকে দেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে রাইটার্স ক্লাবের হয়ে পেয়েছিলাম, আর তানজিম হচ্ছে ম্যাথ ক্লাব, ওটা মনে হয় নিউলি ফাউন্ড ক্লাবের হয়ে হয়েছিল। আর অনারেবল যারা জানেন তাদের জন্য বলি যে অনারেবল মেনশন মেইনলি একাডেমিক রেজাল্ট, ক্লাব অ্যাক্টিভিটি আর হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে 95% উপরে থাকা লাগে। আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে যে আমি ক্লাবের হয়ে যে এফোর্ট দিয়েছি, আর ওভারঅল নটরডেমে আমি যে সময়টা কাটিয়েছি ওটাকে আমি হচ্ছে এই সার্টিফিকেটটা আই এম ভেরি হ্যাপি। এখানে একটা কোশ্চেন আছে, জানি না জিজ্ঞেস করবো কিনা, যে কুইজের লোয়েস্ট মার্ক কত ছিল মনে আছে কিছু? এক্স্যাক্টলি লোয়েস্ট আমি বাট আমার এটা মনে আছে মেবি বাংলা ফার্স্ট পেপারে আমার লাইফে একটা ক্রিয়েটিভের 1 নম্বর আমি ঠিক করতে পারিনি, কারণ নটরডেম খুব উইয়ার্ড ভাবে মার্কিং করতো। এক্স্যাক্টলি হচ্ছে ওয়ার্ডিংটা বইয়ে যেভাবে আসে বহু সেম হতে হবে, পুরোপুরিটাই কাট। আমি মনে হয় না কখনো ভালো করতে পারছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি ইংলিশে আমি বলবো না যে খুব একটা উইক, বাট আমি নটরডেমের টেস্টে মেবি বাংলার চেয়ে ইংলিশে কম পাইছি। আমি জানি নটরডেমের ইংলিশটা একটু আলাদা রকম ছিল। সো হ্যাঁ আমি বলবো বেস্ট অ্যারাউন্ড লাইক 60 মতো হয়তো গিয়েছে, সেটা হয়তো ইংলিশেই গিয়েছিল। আচ্ছা, আমার লোয়েস্ট মার্ক এমনি, কিন্তু ভালো স্টুডেন্টদেরও দেখা যায় যে কুইজ 1-2টাতে অনেক লো উঠে যায়। আমার আসলে লোয়েস্ট মার্কটা এরকমই ছিল যে 60 টাইপ, 55-60। টু বি অনেস্ট আমাদের মতো এরকম ভালো রেজাল্ট করছে অনেকে, দেখা যায় যে 20-30 এরকম আছে। একটা দুইটা কুইজ হতে পারে। এইচএসসি পরীক্ষা পরে বোর্ডের রেজাল্ট, বোর্ডের র্যাঙ্ক দেখলাম তোমার। আমার অ্যাকচুয়ালি আমি মনে হয় 1193, তানজিম মনে হয় 1194, 1300। আমার মনে হয় হাইয়েস্ট হচ্ছে ওরকমই ছিল, 1205 বা হ্যাঁ হ্যাঁ। পরের ব্যাচ থেকে একটু ইনফ্লেটেড হয়ে যায়, আমাদেরটা একটু কম। হ্যাঁ আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার হচ্ছে খুবই হিস্ট্রি একটা এক্সাম ছিল। যেহেতু তোমরা ফার্স্ট থার্ড ছিল, তো শুরুর দিকে কি মানে অ্যাডমিশনের কথা বলছি, ওই সময় কি প্রেশার থাকতো কিনা যে তুমি এনডিসি ফার্স্ট বা এনডিসি থার্ড, তোমাকে বইটা ফার্স্ট হইতে হবে, বইটা টপ 3 টপ 5 মধ্যে থাকতে হবে, এমন প্রেশার কাজ করতো কিনা, বা মানুষজন কি বলতো? হ্যাঁ এখন সামান্য তো কাজ করতোই, বাট টু বি অনেস্ট আমি আসলে সব জিনিসগুলো লাইটলি নিছি। যেমন অনেকে যেটা দেখা যায় যে এটা তো সত্যি যে অ্যাডমিশন আসলে একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে মানুষের লাইফে, বাট আমি আসলে সবাইকে অ্যাডভাইস করি যে জিনিসগুলো মানে ওভার প্রিপেয়ার্ড না হয়। যেমন অনেকে যেটা দেখা যায় যে অ্যাডমিশনের 3-4 মাস হচ্ছে, যেমন এর আগে দেখা যেত সে সপ্তাহে একবার ঘুরতে যেত, মাসে একবার ঘুরতে যেত, অ্যাডমিশনের 3-4 মাস একদম কিছুই করলো না, সারাদিন খালি পড়লো। হুট করে মনে হইতে পারে এক্সামের টাইমে যে আমি 2 বছর ধরে এত পড়াশোনা করছি, এখন আমার রেজাল্ট ডিপেন্ড করবে 3 আওয়ার্সের উপর, 1 আওয়ার্সের উপর, একটা প্রেশার হিসেবে চলে আসে। সো এটার একটা সলিউশন হচ্ছে সবকিছু যদি নর্মাল রাখা হয়, যে আমি অবশ্যই খুব ভালো করে পড়বো, আমার টাইমটা আমি ইউটিলাইজ করবো এই 3-4 মাস অবশ্যই, বাট মানে সবকিছু একটু নর্মাল রাখা, মানে বাকি মাঝে মাঝে একটু ঘুরতেও যাওয়া বা সবকিছু নর্মালি রাখলে আমার মনে হয় যে ওই প্রেশারটা কন্ট্রোল করা সুবিধা হয়। কারণ আমার মনে হয় অ্যাডমিশনের 3 ঘন্টা অ্যাকচুয়ালি কেউ যদি মাথা কাম রেখে এক্সামটা দিতে পারে 100%, তাহলে সে অনেকের চেয়ে আগে যাবে। কারণ ম্যাক্সিমামই দেখা যায় যে এফিসিয়েন্সি থাকে যে 80%, 60%, সে অ্যাকচুয়ালি যতটুকু ভালো ততটুকু এক্সামের। আমার মনে হয় এটা আমার একটা ইম্পর্টেন্ট ফিলসফি। বলবো যে আমি আসলে অ্যাডমিশন সিজনে বেশ মানে ভালোই এফোর্ট দিয়েছিলাম, এন্ড পুরো নর্মাল একটা লাইফস্টাইল লিড করছিলাম, মানে সারাদিন খালি পড়াশোনার মধ্যে ছিলাম। বাট আমার একটা মটো ছিল যে এক্সাম হলে যাতে আননেসেসারি কিছু মাথায় না আসে। আননেসেসারি কিছু বলতে, আমার এক্সাম হলে আমার সামনে একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন পেপার থাকবে, কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন থাকবে, আমার কাজ হচ্ছে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা। লাইক এমন যাতে মনে না হয় যে এই জিনিসটা একটু পড়লে ভালো হতো, লাইক প্যাস নিয়ে যাতে কোনো রিগ্রেট না হয়, বা সেই কোয়েশ্চেনটা না পারলে আমি সামনে এইখানে যাইতে পারবো না বা এইখানে চান্স হবে না। আননেসেসারি থটস এগুলো সব কাট ডাউন করে ঠান্ডা মাথায় বিলিভ ইন ইয়োরসেলফ যে আমি যা প্রিপারেশন নিচ্ছি সেটা এনাফ দিয়ে সামনে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যান্সার করা। এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ না, কারণ নিজের উপর বিশ্বাস রাখা যে আমি যা প্রিপারেশন নিচ্ছি এটা এনাফ, এটা বলতে পারো একটা বিশাল বড় প্লাস। সো আই উড সে যে এমন ভাবে নিজেকে কন্ডাক্ট করা যাতে এক্সাম হলে এটা বলতে পারি যে না আমি যা প্রিপারেশন নিচ্ছি এটা এনাফ, যে কোয়েশ্চেন আসছে এটা আমি না পারলে আর কেউ পারবে না, এটা জানি
একটু বেশি প্রিটেনশিয়াস হয়ে যেতে পারে, বাট আমার কি এরকম একটা মেন্টালিটি ছিল গোয়িং ইনটু অ্যাডমিশন সিজন। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো রাখা। মানে শরীর খারাপ হইলে আমরা বোঝা যায় যে এটা বুয়েটে উঠে হয়েছে, শরীর খারাপ হলে বোঝা যায় যে আসলে ভালো শরীর আর ভালো স্বাস্থ্যটা আসলে কত বড় একটা ব্লেসিং। সো এই টাইমটা এত ক্রুশাল যে 3 মাসে যদি আমি লাইক 2-3 সপ্তাহ একটু শরীর খারাপ হয়ে পড়ে থাকি, আসলে এটা খুবই কস্টলি হবে। সো এটা একটু টেক কেয়ার করা আর কি। এরপরে তো মানে অ্যাডমিশন দেওয়া শুরু হয়েছে, সো অ্যাডমিশনের র্যাঙ্ক মনে হচ্ছে? অ্যাডমিশনে আমি বুয়েটে 22, আর ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে 7th হয়েছিলাম, আর মেডিকেল হচ্ছে আমার রাজশাহী মেডিকেল। এটা এই তিনটাই। আমি হচ্ছে বুয়েটে 6th হয়েছিলাম, আলটিমেটলি বুয়েটেই পড়েছি সিএসসি তে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে 3rd হয়েছিলাম। আমি মেডিকেল দেই নাই কারণ আমি জানতাম আমি মেডিকেলে যাবো না, আমার আমি খুব কষ্ট পাইছে। আর হচ্ছে আমি সাস্টে 1st হয়েছিলাম, আর হচ্ছে আইইউটিতে 1st। রুমমেট কি কোনো প্রেশার, মানে অবশ্য বাসা থেকে বা হচ্ছে আশেপাশে মানুষজন বলা নাই যে মেডিকেল পড়ো কিছু, এরকম কিছু ছিল তখন? হ্যাঁ, বাইরের অনেকে বলেছে, বাট আমি আমার ফ্যামিলির কথা যদি বলি, আমার ফ্যামিলি অনেক হেল্পফুল ছিল। আমি যেটাতেই যাই আমার ফ্যামিলি থেকে আমি কোনো প্রেশার পাই নাই। বাট অবশ্যই নটরডেম থেকে বা উদ্ভাসে পড়াশোনা করছি, ওখান থেকেও আর কি। বায়োলজি টিচাররা কষ্ট পায় যদি মেডিকেল এক্সাম না দেয়। আমি দেখছি পরে তাদের রিঅ্যাকশন যে তুমি কেন মেডিকেলে পড়ি। টিচারদের তো কিছুটা এক্সপেকটেশন থাকেই, কারণ আমরা কাইন্ড অফ একটু নটরডেমকে রিপ্রেজেন্ট করছি বলা যায়। ওকে, সো মোটামুটি এটাই হচ্ছে গিয়ে অ্যাডমিশনের টাইমের কাহিনী। এরপরে তো এখানে বুয়েট সিএসসি তে চলে আসা দুজনে। সো তোমরা কি একই গ্রুপে ছিল? দুইটা গ্রুপ নেই বুয়েট সিএসসি? হ্যাঁ, সেকশন, হ্যাঁ আমরা দুজনেই সেকশন এ তে। ইভেন আমরা ল্যাব গ্রুপও সেম A1 এ ছিলাম। আচ্ছা, শুরুর দিকে প্রথম কথা হচ্ছে আমাদের যখন আমার ডিপার্টমেন্ট সিলেকশন হলো, আমরা দুইজনই একটু অবাক এদিক দিয়ে হয়েছিলাম যে মানে কি বলবো, মানে আমরা যত ট্যালেন্টেড মানুষজন যত চিন্তা, মানে বুয়েটে যারা চান্স পাচ্ছে সবাই মানে সিএসসি, মানে প্রথম দিকে সবাই সিএসসি নিতেছে। তো আমরা একটু মানে অবাক হলাম যে এত এত ভালোবাসা। আরো তো অনেক, আমি পার্সোনালি মনে করি যে আসলে সব সাবজেক্টেই মানুষকেই করা উচিত, মানে ইভেনলি ডিস্ট্রিবিউট হলেই ভালো। মানে সবাই আসলে একদিকে কনসেন্ট্রেটেড হয়ে গেলে ইন দি এন্ড আসলে আমার মনে হয় এটা একটু নেগেটিভ একটা ইফেক্ট থাকে এই ক্ষেত্রে। সো আমরা একটু ভাবতেছিলাম যে আমরা যে সিএসসি নিতেছি, মানে এত মানুষ সবাই নিচ্ছে, আমরা কি শিওর যে মানে এটাই কি নেওয়া উচিত? কারণ আমি এখন মনে করি যে কম্পিটিশনের কথা জানি না, বাট সিএসসি আমি মনে করি যে আমার সাবজেক্ট চয়েসটা ঠিক ছিল। তো এদিক থেকে আমি কিছুটা লাকি যে আমি আমার সাবজেক্ট যেটা নিয়েছি ওইটা নিয়ে আমি হ্যাপি। বিকজ আমি মনে করি ট্রিপলি বা সিভিল অন্য সাবজেক্টের টপিকসগুলোর চেয়ে আমার এই টপিকসগুলো আমার সাথে রেজোনেট করে বেশি। আমি ছোট থেকে যে বললাম আমার ম্যাথমেটিক্যাল কনসেপ্টস ভালো লাগতো, অলিম্পিয়াড করেছিলাম। তো আই উড সে যে আমার প্রথম থেকেই সিএসসি ফিল লাইক দ্য ন্যাচারাল চয়েস, এন্ড আই এম হ্যাপি যে এভরিথিং এন্ডেড দ্য ওয়ে ইট ডিড। সো হ্যাঁ, আমি বলবো যে সিএসসি ওয়াজ রিয়েলি নাইস। হ্যাঁ, এটা একটা নেগেটিভ সাইডও আছে। সব মানে সামনের দিকে সবাই যদি সিএসসি তে আসে, দেন আমি দেখেছি অনেকে ডিপ্রেসড হয়ে যায়, কারণ আশেপাশে যখন দেখবে যে একটা অনলাইন দিল, অনলাইনের টাইম 30 মিনিট, এর মধ্যে 20 জনের মধ্যে দেখা যায় 10 জন 5 মিনিটের মধ্যে হাত তুলে বসে স্যার আমার শেষ। এটা কিন্তু সত্যি। লাইক আমার যে ফিলোসফি ছিল যে ক্লাসের সাথে আগানো, দেখা যেত কি সিএসসি তে অনেকে ছিল এত প্যাশনেট যে নিজের থেকে অনেক আগে থাকতো কিছু কিছু স্পেসিফিক জায়গায়। ওইখানে যখন শো করতো জিনিসগুলো একটু নার্ভ রেকিং ছিল। লাইক আমার মিলতেছে না, আমি দেখতেছি আমার সামনে একের পর এক হাত তুলে বসে স্যার আমার শেষ। সো হ্যাঁ, সিএসসি তে কম্পিটিশন অনেক ভালো ছিল। আই থিঙ্ক ইট এন্ডেড আপ বিং পজিটিভ, যেটা রুমি বলেছিল যে বেসিক্যালি আশেপাশে যদি কম্পিটিটিভ মানুষজন থাকে, ইট এন্ডস আপ বিং আ পজিটিভ। আচ্ছা, তো আমি একাডেমিক আমার জার্নির পাশাপাশি আমি যে জিনিসটার কথা সবচেয়ে বেশি ফোকাস করবো বা আমার লাইফে মানে আন্ডারগ্রেড লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে কন্টেস্ট প্রোগ্রামিং। যদি আমি পরবর্তীতে কন্টিনিউ করতে পারি নাই, আমি এটা বলবো আমি প্রথম 2 বছর অনেক কন্টেস্ট করছি। তো কন্টেস্ট আমি শুরু করছিলাম হচ্ছে চান্স পাওয়ার কিছুদিন পরেই। আমাদের মনে হয় একটা ওয়ার্কশপ নিয়েছিলেন আর কি সিনিয়র ভাইরা, তো ওইটার থেকে হইতেছে আমি কোড ফোর্সেসে করা শুরু করি এবং আমি রেগুলারই করেছিলাম। এবং যারা সিএসসি তে পড়ে অ্যাকচুয়ালি কন্টেস্ট যদি একদম সিরিয়াসলি না করে কিছুটা করলে আমি বলবো ইট হেল্পস। তুমি যদি কম্পিটিশন না করতে চাও, জাস্ট ফর লার্নিং অ্যান্ড ওভারঅল, তোমার তো ফার্স্ট ইয়ারে প্রোগ্রামিংটা অনেক ইম্পর্টেন্ট। সো তুমি একদম সিরিয়াসলি না করতে চাইলেও কিছুটা অবশ্যই আমার মনে হয় এটা হেল্প করবে তুমি যদি পার্টিসিপেট করো কন্টেস্টগুলোতে। এবং অফকোর্স কোড ফোর্সেসের কন্টেস্টগুলো আমি প্রথমে প্রিফার করবো, হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি কন্টেস্ট। তো আমি হচ্ছে প্রথম দিকে অনেক কন্টেস্ট করেছি। তো এখন যেটা হইতো যে মানে যখন আস্তে আস্তে একাডেমিক প্রেশার শুরু হয়, যেমন ক্লাস শুরুর আগে দেখা যায় অনেক ইজিলি আমি সব করতে পারতেছি, এবার ক্লাস শুরুর পরে দেখা যায় যে আস্তে আস্তে ল্যাব অনলাইন অফলাইন শুরু হয়, এরপরে এক এক করে সিটি শুরু হয়ে থাকে, অনেক প্রেশার হয়ে যায়। আমাদের আবার ফার্স্ট সেমিস্টার ছিল হচ্ছে 22 ক্রেডিট। সো আমাদের ফার্স্ট সেমিস্টারটা আসলে বাকি ডিপার্টমেন্টদের চেয়ে অনেক বেশি মানে একটু হেক্টিক, ইন্টেন্স। সো তখন যেটা হয় যে আমি যখন একটু প্রেশারে পড়ে গেলাম, তখন এটা আমার পার্সোনাল চয়েস, এটা সবার যেরকম করতে হবে না। আমি পার্সোনাল ডিসিশন নিয়েছিলাম যে আমি একটু একাডেমিক পড়াশোনাকে একটু প্রায়োরিটি দিব।
কারণ নর্মালি দেখা যায় একটু প্রায়োরিটি দেওয়ার বিষয়টা চলেই আসে, একসাথে 100% করা একটু ডিফিকাল্ট। তো আমি আমার পুরো আন্ডারগ্রেড লাইফেরই ফিলসফি ছিল যে আমি একাডেমিক পড়াশোনা 100% এফোর্ট দিব, এটার পরে যতটুকু সময় বাকি থাকে ততটুকুতে বাকি জিনিস যতটুকু করা যায় ওইটাই। এটা যে সবার এটা ফলো করতে হবে এরকম না, এটা পার্সোনাল ফিলসফি। তো আমি হচ্ছে বাকি সময়টা আমি কন্টেস্ট করেছি, আর আমি বুয়েটের হয়েও হচ্ছে বেশ কিছু IUPAC এরপরে ইন্টারন্যাশনাল কিছু IEEE এর কিছু কম্পিটিশন দিয়েছি আর কি, এবং ওখানে বেশ কিছু ভালো ভালো রেজাল্ট আছে কয়েকটা। আর কোড ফোর্সেসে আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত মোটামুটি সিরিয়াসলি করেছিলাম, তো ওখানে আমি রেটিং মনে হয় 1945 পর্যন্ত গিয়েছিল, ক্যান্ডিডেট মাস্টার পর্যন্ত গিয়েছিলাম আর। তো এরপরে আসলে ক্যান্ডিডেট মাস্টার উপরে উঠতে হলে আসলে আরো অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে। মানে আমি থার্ড ইয়ার পরে যেটা দেখলাম যে যেহেতু রেজাল্ট একটু ভালো হচ্ছিল, প্লাস আমি চিন্তা করলাম যে প্রবাবলি আমি টিচিংয়েই যেতে চাই, তো একাডেমিক লাইনে যেহেতু যাব ডিসিশন নিয়েছি, সো আমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটু রিসার্চে আস্তে আস্তে 3-2 থেকে একটু রিসার্চ করা শুরু করলাম। এর আগে আমি অত রিসার্চ করিনি, তখন হচ্ছে কন্টেস্ট প্রোগ্রামিংটা আস্তে আস্তে আর কি একটু কমিয়ে দিয়েছিলাম। বাট ফার্স্ট 2 ইয়ার্স আসলে আমি অনেক কন্টেস্ট করেছি, আর কন্টেস্ট প্রোগ্রামিং কমিউনিটির অনেকের সাথেও আমার ভেরি গুড রিলেশন। আর এখন আমি টিচার হিসেবে আছি, এখন আমার আসলে একটা গোল হচ্ছে যে ডিপার্টমেন্টে কন্টেস্ট প্রোগ্রামিং কমিউনিটিতে একটু হলেও কন্ট্রিবিউট করা। ওইটার ক্ষেত্রে যদি তানজিমের থেকে জিজ্ঞেস করি আর কি, ওই সময়ে ওইটা শুরুর দিকের যে তুমি যেটা বলছো যে বিভিন্ন কম্পিটিশন করা হয়েছে, তোমার কেসও নিশ্চয়ই অনেক কিছু ছিল। সো আমি বুয়েটের ফার্স্ট থ্রু আউট মাই আন্ডারগ্রাজুয়েট ডেজ আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল একাডেমিক, ঠিক আছে। আই ওয়াজ লাইক যে এমন কিছু করবো না যেইটার কারণে আমার একাডেমিক কোনো কিছুকে স্যাক্রিফাইস করতে হয়, অ্যান্ড এমনকি আমি একাডেমিক্সের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আর সেটার পাশাপাশি আমি আসলে সবার মতো আমি কন্টেস্ট প্রোগ্রামিং স্টার্ট করি, বাট পরে দেখলাম যে এটা আসলে কাইন্ড অফ আমার ম্যাথ অলিম্পিয়াড ডেজ এর একটা ডেজা ভু। আই ওয়াজ ন্যাচারালি গুড অ্যাট ইট ইন দ্য বিগিনিং, বাট আসলে যে লেভেলে এফোর্ট লাগবে টু কম্পিট উইথ দ্য বিগ ডগস, আসলে ওই টাইপের এফোর্ট দিতে সোজা সাপটা ভাষায় বলতে আমি একাডেমিক্সে ফোকাস করেছিলাম। নিজে নিজে সিপি করতাম, কন্টেক্সট প্রোগ্রামিং করতাম, এটা আমি জাস্ট নিজে নিজে একটা অ্যাকাউন্ট খুলে নিজে নিজে প্রবলেম সলভিং করতাম। কারণ আসলে আমি বলবো যে সিএসসি তে পড়ছি এরকম একজন স্টুডেন্টের প্রোগ্রামিং এর নলেজটা কমফোর্টেবল হতে হবে। সো বেসিক্যালি অ্যালগরিদমস এন্ড ডেটা স্ট্রাকচারস নিয়ে একটু কমফোর্টেবল হলে নিজের পেসেও যদি কেউ একজন সিপি করে, আই থিঙ্ক দ্যাট এন্ড ইট কিপস দ্য মাইন্ড শার্প, ঠিক আছে। ইটস ওয়ান কাইন্ড অফ প্রবলেম সলভিং। আর সিপির পাশাপাশি আমি প্রথম দিকে আসলে তেমন একাডেমিক্স বাদে তেমন কম্পিটিশনসে তেমন যাইনি, হালট দিয়েছি কয়েকবার, বাট তারপর দেখেছি এটা ভালো লাগে না। তাছাড়া আমি এক্সট্রা কারিকুলার কাজকর্ম করতাম, কিছু মূর্ছনায় ভায়োলিন বাজাতাম তখন থেকে, দেন ফুটবল খেলতাম, এই জিনিসগুলো করতাম। বাট একাডেমিক্স আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, আর সিপিও করতাম টুকটাক, এটাই প্রথম দিকে এতটুকু ছিল। তাহলে রুমের থেকে বুয়েট লাইফের মাঝের টাইমটা লাইক সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই টাইমটাতে এক্সট্রা কারিকুলার কি কি করা হতো? আচ্ছা, তো সেকেন্ড ইয়ার পর্যন্ত তো আসলে আমি কন্টেস্ট প্রোগ্রামিং এ ফোকাস করেছি। থার্ড ইয়ারে আসার পর মানে মিসেলেনিয়াস অনেক কিছু করেছি, মানে অনেক কিছু অল্প অল্প করেছি, যেমন এআই কন্টেস্ট দেওয়া হয়েছে, এরপরে বিভিন্ন রিসার্চের কাজ শুরু করেছি, এরকম অনেক কিছুই করেছি। পরবর্তীতে হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে আমি একাডেমিক্সের পাশাপাশি মেইনলি রিসার্চেই কাজ মানে ফোকাস করা শুরু করেছি। আর আমাদের থিসিস শুরু হলো, তখন আমি ডক্টর বাইজিৎ স্যার আন্ডারে কাজ শুরু করলাম। তো ফোর্থ ইয়ারের পর থেকে হচ্ছে আমি মেইনলি রিসার্চেই ফোকাস করা শুরু করলাম আর কি। এছাড়াও হচ্ছে তানজিম যেটা বলছো যে তোমরা মনে হয় দুইজনই মূর্ছনাই ছিল। হ্যাঁ, মূর্ছনা আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম না, বাট হ্যাঁ আমি ভায়োলিন বাজাতাম, আমরা দুজনও বাজিয়েছি। আমি অনেক কোনো এক সিএসএ ফেস্টে দেখতেছিলাম ভিডিও, তাই তো? হ্যাঁ, দুজনই বাজাইতেছো, তারপর হচ্ছে শিখে মানে এটা শুরু কবে থেকে শেখা শুরু করছো বা কবে? আচ্ছা, তো আমি যদি আমার স্টোরিটা বলি যে আমি শুরু করেছি সেকেন্ড ইয়ার থেকে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সিএসসি 18 কিন্তু মানে মিউজিকের দিক থেকে মানে খুবই কমপ্লিট এবং খুবই ডাইভার্স। মানে এটা আসলে একটু কোইন্সিডেন্সই বলতে হবে যে আমাদের সব ধরনের ইনস্ট্রুমেন্টালিস্ট আছে, এরকম এটা যে প্রতি ব্যাচে হয় এরকম না। দেখা যাবে যে বাকি 2-3 ব্যাচ মিলেও মনে হয় আমাদের সমান নেই। আমাদের গিটারিস্ট আছে, ভায়োলিনিস্ট আছে, ভোকালিস্ট আছে, ড্রামার আছে, সব আছে। আমাদের একটা ব্যান্ড আছে, আমার মনে হচ্ছে 2টা ব্যান্ডও বানানো যায়, এরকম অবস্থা। একটা হচ্ছে এই যে সবাই আমি যেমন একটু পরে শুরু করছি, আমি সেকেন্ড ইয়ারে শুরু করছি, তানজিম, এরপর আরো সৌভিক, রাজিন, ওরা হচ্ছে আরো আগে থেকেই বাজায়, তো ওরা অবশ্যই একটা ইন্সপিরেশন শুরু করার। আর আমার আগে থেকেই হচ্ছে মানে ভায়োলিন শুনতে ভালো লাগতো। পরে সেকেন্ড ইয়ারে আমি ডিসাইড করলাম যে আমি আস্তে আস্তে ভায়োলিন শেখা শুরু করবো, তো সেকেন্ড ইয়ার থেকে আমি স্টার্ট করলাম। সেকেন্ড ইয়ার মিন্স তখন তো মানে কোভিড মানে মাত্র শেষের দিকে। ওই সময় আমি শুরু করলাম, আমরা দুজনেই মাহমুদুল হাসান স্যারের কাছে শিখেছি, বাট সেপারেটলি। তো সেকেন্ড ইয়ারে আস্তে আস্তে ভায়োলিন শিখতে আসলে একটু সময় লাগে। লাইক আমি যে কোনো ইনস্ট্রুমেন্টই অ্যাকচুয়ালি ইট টেক্স লাইফ টাইম টু মাস্টার, বাট ভায়োলিনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন হচ্ছে যে এইটার মনে তানজিম এগ্রি করবে যে এটার ফার্স্ট পার্টটা প্রবাবলি বাকিগুলোর চেয়ে আরেকটু বেশি ডিফিকাল্ট। যেমন এটার যে পশ্চার,
বা ওভারঅল বো মুভমেন্ট, এগুলা দেখা যায় যে কেউ যদি ভায়োলিন অনেক বেশি পছন্দ না করে তার পক্ষে আগানো একটু কঠিন। সো আমাদের ভায়োলিন অনেক বেশি ভালো লাগে দেখি প্রবাবলি আমরা আগিয়েছিলাম। আই ফিল ভেরি লাকি যে আমি যদিও সেকেন্ড ইয়ারে শুরু করেছি, এই 1-2 বছরের মধ্যে, 1-2 বছর ভায়োলিনের জন্য অনেক বেশি টাইম না, 1-2 বছরের মধ্যে মোটামুটি ডিসেন্ট লেভেলে গিয়ে আমি আমার ফ্রেন্ডদের সবার সাথে আমি পারফর্ম করছি এবং প্রবাবলি 2 নাকি 3 বার পারফর্ম করছি। সো আই ফিল ভেরি লাকি। আমার ভায়োলিন শেখা স্টার্ট হয় এসএসসির পর। সো আমি একটু বেশি বুড়া এই সেন্সে। আমি অনেকদিন ধরে ভায়োলিন বাজাচ্ছি। ভায়োলিন বাজানোর মানে ভায়োলিন কেন আমি শিওর ছিলাম আমি কোনো একটা ইনস্ট্রুমেন্ট পিক আপ করবো, এটা ভায়োলিন হতে পারতো বা ধরেন আরেকটা ছিল ফ্লুট, এই দুটো আমার খুব ভালো লাগতো। বাট ভায়োলিন পিক আপ করছি, এটা পিছিয়ে ইন্সপিরেশন হচ্ছে বেসিক্যালি পপ যেই ভায়োলিন পিসগুলো আছে ওগুলো খুব ভালো লাগতো। অ্যানিমে একটা বড় ইনফ্লুয়েন্স, অ্যানিমের যে অরিজিনাল সাউন্ড ট্র্যাকগুলো থাকতো ওখানে ভায়োলিনের খুব ভালো ভালো হয়েছিল, লাইক নারুটোর যেই সাউন্ড ট্র্যাকগুলো ওগুলো আমার খুব ভালো লাগতো। And like it felt that the violin would be a good way to spend time with myself, like নিজের সাথে নিজেকে টাইম দেওয়া, ওই পিসগুলো নিজে নিজে রিক্রিয়েট করা। সো এই ভায়োলিন নিয়ে স্টার্ট করি and I would say যে that opened up like a whole new world. এটা আমি অলওয়েজই বলি যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করলে নতুন নতুন কমিউনিটির সাথে পরিচয় হয়। এই কমিউনিটিগুলো সব ডাইভার্স and they have new things to offer. যেমন এই ভায়োলিন বাজানোর কারণে এই বুয়েটের সিএসি বলো আর এই আমরা মূর্ছনার কথাই বলি, এখানে যে মিউজিশিয়ান গুলো ছিল তাদের সাথে ইন্টারাকশন হয়, লাইক আই গট টু নো আ লট অফ অ্যামেজিং পিপল। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। একসাথে আমি রিসেপশনে ফার্স্ট পারফর্ম করি, আমাদের সিনিয়ররা যখন রিসেপশন দেয় ফেস্টগুলোতে পারফর্ম করি, এখন রেগুলার যখন ওখানেই পারফর্ম করি আর কি বেসিক্যালি। বাট ভায়োলিন শেখার একটা হচ্ছে রুমি যেটা বললো, এটার লার্নিং কার্ভটা শুরুতেই অনেক স্টিপ, দেন তারপর আস্তে আস্তে টিপার করে। এটা কাইন্ড অফ আমি যদি প্রথম অনেকে দেখা যায় গিটার ধরেই স্ট্রাম করে করে গান তুলে ফেলতে পারে, বাট আমি যদি প্রথম 1 মাসে কাউকে শোনাতে চেষ্টা করতাম সে আমাকে বাসা থেকে বের করে দিত, এরকম অবস্থা। তো ভায়োলিন আসলে প্রথম দিকে শুনতে খুব টাফ, বাট ইট ওয়াজ ভেরি রিওয়ার্ডিং। যেটা বললাম অনেক অ্যামেজিং পিপলের সাথে ইন্টারাকশন হয়েছে এন্ড সামথিং যে আমি নিজেকে টাইম দিতে পারবো আর কি। ফ্রি টাইম থাকলে একটা গান তুলে ফেললাম বা বাজাতে পারলাম, এটা খুব ভালো লাগে। এছাড়া মানে এসবের বাদে বুয়েট লাইফের কোনো খারাপ টাইম নিয়ে যদি কিছু বলতে। আমি ব্যাড মেমোরিজ একটা শেয়ার করব। এটা হচ্ছে জাস্ট অ্যাজ বুয়েট লাইফ গেভ মি আ লট অফ বিউটিফুল মেমোরিজ, দেয়ার ওয়ার সাম ব্যাড মেমোরিজ স্প্রিঙ্কল ইন বিটুইন। অ্যান্ড এইটা আসলে আমার 1-1-এ ঘটে। এটা হচ্ছে আবরাফাত ভাইয়ার ইনসিডেন্টটার আগে। তখন বুয়েটে আসলে র্যাগিং কালচারটা খুবই প্রমিনেন্ট ছিল অ্যান্ড আই ওয়াজ অলসো আ ভিক্টিম। সো ওই আমার আসলে র্যাগিং রিলেটেড একটা ইনসিডেন্ট হয়, যেটার পর আসলে আমি খুব মেন্টালি ডাউন হয়ে যাই। স্বাভাবিক, বুয়েটের মতো একটা যেখানে আমি বলবো যে কান্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস, আই এক্সপেক্টেড যে এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্টটা হয়তো এরকমই হবে, নার্চারিং হবে, খুব ফ্রেন্ডলি হবে, বাট এরকম কিছু ব্যাড এলিমেন্ট ছিল। র্যাগিং এর পর আমি আসলে ভালোই একটা ডিফারেন্স হতো, আমি হয়তো মানুষের সাথে মিশে একদম থামাই অনেস্টলি। মানে একটা ঢুকার প্রথম উইকের মধ্যেই একজন স্টুডেন্টের যদি এরকম বাজে একটা ইনসিডেন্ট হয়, ইটস ন্যাচারাল যে ইউ গ্রো সাসপিশিয়াস অফ সিনিয়র্স, যে না এদের সাথে না মিশলে হবে, আমি একা একা থাকি, একা একা কাজ করি, পড়াশোনা করি, লাইফ পার করে দিই। বাট আই ওয়াজ লাকি যে যেটা বললাম আমি ফুটবল খেলতাম, ফুটবলের কমিউনিটি ছিল একটা, সেখানে কিছু সিনিয়র ভাইয়া ছিল যারা অ্যাকচুয়ালি আমাকে পুশ করতো যে মাঠে আয় মাঠে আয়, ঠিক আছে। এই দেন মূর্ছনায় আমাদের সিএসির কিছু সিনিয়র ছিল, সৌম্য ভাইয়া ছিলেন, অনিরুদ্ধ ভাইয়া ছিলেন, অনেকেই ছিলেন বুয়েটে আমাদের কন্টেম্পোরারি যারা আছেন, ওরা বেশ খুবই ফ্রেন্ডলি সিনিয়র। আমি বলবো যে তারা রেগুলার আমাকে পুশ করতো যে আসো একটু মূর্ছনায় বাজিয়ে যাও, ভায়োলিন বাজিয়ে যাও। বা আমাকে আমি বলবো নটরডেমে যে আমি টিমে খেলেছিলাম, আমার টিমের ক্যাপ্টেন যিনি ছিলেন 17 ব্যাচের, উনি বুয়েটেও খেলেছেন। সো উনিও আমাকে মাঠে ডাকতো রেগুলার যে তানজিম আয় খেলে যায়, মাঠে খেলে যায়। মাঠটা ছিল এমন একটা যেখানে সবাই ইকুয়াল ছিল, লাইক সিনিয়রিটি ম্যাটারই করতো না, যে আগে মাঠে যে দাঁড়াবে সে আগে মাঠে নামবে, এটা ছিল নিয়ম। আমার খুবই ভালো লাগতো এটা। আমি বলবো এই সাপোর্ট সিস্টেম গুলো যদি না থাকতো আমি আসলে আই ডোন্ট থিঙ্ক আই উড বি দ্য পারসন আই এম টুডে, ঠিক আছে। সো আমি বলবো যে র্যাগিং ইনসিডেন্টটা খুবই খারাপ ছিল, সেইটা থেকে বের করে আনার জন্য আমি সিনিয়র পেয়েছি, এটার জন্য আর কি আমি আল্লাহর কাছে গ্রেটফুল। অ্যান্ড আমি যেটা বলবো আমি অ্যাটাচড ছিলাম, অ্যাটাচড হিসেবেই আমাকে যা যা ফেস করতে হয়েছে, যারা রেসিডেন্ট ছিল হলে থাকতো, আমি আসলে তাদেরটা ইমাজিনও করতে পারবো না যে তারা আসলে কি ফেস করতো। আমাদের জন্য হয়তো ডে টু ডে লাইফ ছিল জাস্ট আসবো, আচ্ছা নেক্সট পরীক্ষাটা কিভাবে ভালো দেওয়া যায় এটা নিয়ে চিন্তা করবো। এন্ড তাদের লাইফ ছিল যে আচ্ছা সারা রাত এরকম র্যাক খেয়ে এসেছি, এখন ক্লাসে এসে কোনো রকম দিনটা পার করবো। সো আমরা আসলে পুরো দুইটা আলাদা লাইফ লিড করতেছিলাম বেসিক্যালি। ব্যাচেলর যেহেতু তোমাদের দুজনেরই পারফেক্ট 4, তাহলে স্বর্ণপদক তারপর হচ্ছে ফ্যাকাল্টির যে স্বর্ণপদক, তো ওগুলোর ডিস্ট্রিবিউশন কেমন হবে, কিভাবে হবে? আমাদের তো হচ্ছে যেটা নিয়ম যে প্রতি ফ্যাকাল্টির ফার্স্টকে হচ্ছে দেওয়া হয় একটা ফ্যাকাল্টি গোল্ড মেডেল, আর ব্যাচের ফার্স্টকে হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড মেডেল দেওয়া হয়। আসলে এটা আমাদের ব্যাচেই প্রবাবলি হিস্ট্রিতে প্রথম হয়েছে যে আমরা দুইজন 4 আছে। হ্যাঁ, 18 ব্যাচে 2জন 4 পারফেক্ট 4, এর আগে এক ব্যাচে 2জন পারফেক্ট 4 ছিল না। তো এই কেসটা আসলে আমাদের ক্ষেত্রে প্রথম। সো আমরা এক্সপেক্ট করেছি যে আমাদের দুইজনকেই 2টা গোল্ড মেডেল দেওয়া হবে, যেহেতু আমরা টাইড। এই কেসটা এর আগে আসলে হয়নি। তাদেরকে হয়তো ফর্মালি এটা নিয়ে বসতে হবে, বসে হয়তো কিছু একটা করতে হবে, কারণ হ্যাঁ হিস্ট্রিতে আগে আসলে 8 সেমিস্টারেই 4 এই জিনিস আগে কখনো হয়নি। আগে হতো কি মোস্ট রিসেন্ট যে মিস করেছে কোনো একটাতে তাকে হয়তো পরে ফেলতো,
টাই ব্রেকটা এইভাবে হতো। আর আমাদের আসলে মোস্ট রিসেন্ট তো কোনো মিস নাই, সো 8 সেমিস্টার A4 এটা হোপফুলি দুজনকেই দিবে, এখন দেখা যাক। তাহলে তো দুইখানেই দুজনেই, একটা হচ্ছে পুরো ফ্যাকাল্টির মধ্যে মানে ট্রিপলি ফ্যাকাল্টির মধ্যে, আর একটা হচ্ছে বুয়েটের ব্যাচ 18 এর মধ্যে। পুরো ব্যাচ 18 এর মধ্যে যেটা ওটাকে কি ওটার নাম কি জানি, এটা বলে প্রাইম মিনিস্টার স্কুল মেবো। কনভোকেশন, নেক্সট কনভোকেশন হয়তো দেখবো। কনভোকেশন নেক্সট কবে হবে ওইটা ওটা আসতে পারবে, তুমি দুইটাই নিয়ে নিও। আচ্ছা। তো এখন যেটা হচ্ছে, এছাড়া যেহেতু বুয়েট নিয়ে কথা বলতেছি, এর মাঝখানে তোমাদের কি আর অন্য কোনো কিছু শেয়ার করার আছে বুয়েট লাইফে, ট্যুর বা অন্য কোনো ক্লাবস অ্যাক্টিভিটি? আচ্ছা, এখন এটা একটু বলে নেওয়া ভালো যে যদিও আমরা, এটা ট্রু যে আমরা একাডেমিক পড়াশোনায় হচ্ছে অনেক এফোর্ট দিয়েছি, কিন্তু আমরা যে সবসময় এটা নিয়ে ছিলাম এরকম না। আসলে কিছু টেকনিক্স ফলো করলে, যেমন স্পেশালি সেকেন্ড ইয়ারের পর থেকে আমরা যখন বুঝে গেলাম যে কিভাবে পড়লে বা কোন টিচার কেমন কোন দিকে ফোকাস করে কোন জিনিসটা পড়া উচিত, এই জিনিসটা আসলে একটু বুঝার ব্যাপার আছে। ওইটা মোটামুটি বুঝে গেলে একটা ইফিশিয়েন্টলি এফোর্টটা দিলেই হয়। তো আমরা ওই এফোর্টটা দেওয়ার পরে অনেক কিছুই করেছি। যেমন আমি যদি একটা সিঙ্গেল ইভেন্টের কথা বলি যেটা অনেক বেশি আমাদের ইম্প্যাক্ট ফেলছে লাইফ, এটা হচ্ছে সিএসসি ফেস্ট। সিএসসি ফেস্টটা হচ্ছে অনেক বড় করে আমাদের হয় এবং এটা একটা কাইন্ড অফ ন্যাশনাল ইভেন্টই বলা যায়। সো এইটার থ্রুতে আমাদের অনেক কিছু শেখা হয়েছে এবং সিনিয়রদের, আমাদের অ্যালুমনাইদের সাথে আমাদের অনেক ইন্টারাকশন হয়েছে। আমি আর তানজিম দুইজনই যথেষ্ট অ্যাক্টিভ থাকতাম ফেস্টে, এবং আমি বলবো আমরা সেন্ট্রাল বিভিন্ন কাজে যতটুকু অ্যাক্টিভ ছিলাম আমি বা আমরা দুইজনই, ফেস্টের কাজগুলোতে আমি আমার বা ডিপার্টমেন্ট স্পেসিফিক ইভেন্টগুলোতে আমি আরো বেশি অ্যাক্টিভ ছিলাম। তো এই ফেস্টের স্মৃতিগুলো আসলে অবশ্যই আমার খুবই ইম্পর্টেন্ট লাইফে। এবং ফেস্টের মধ্যে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা, এরপরে হচ্ছে যেমন আমি হচ্ছে আইইউপিসি অর্গানাইজ করার সাথে কিছুটা ছিলাম, এরপরে হচ্ছে কালচারাল ইভেন্ট, কালচারালে তো আমরা 2বার পারফর্ম করছি একসাথে। সো ওই স্মৃতিগুলো অবশ্যই খুবই স্পেশাল। আর এই ফেস্ট বাদেও আমি বলবো যে আমরা ডিপার্টমেন্ট হিসেবে যে ট্যুরগুলো দিতাম, একটা দিয়েছিলাম ইন্ডিয়াতে, গিয়েছিলাম আমরা ডিপার্টমেন্টের প্রায় 20-25 জন মিলে একসাথে ফ্রেন্ডদের সাথে থাকা, ঘোরা, নতুন সাইটগুলো এনজয় করা, যে র্যাক ট্যুর বলে যেটাকে। আমরা সেন্ট মার্টিনস গিয়েছিলাম, সেন্ট মার্টিনসে যাওয়ার পরপরই সেন্ট মার্টিনস বন্ধ করে দেয়। সো আমরা যে পুরো ব্যাচ, সো ওইখানে ওইটা আলাদা একটা ছিল পুরো একদম সেন্ট মার্টিনসে আমরা গিয়েছিলাম একদম ফুল মুনের টাইমে, খুবই সুন্দর ছিল। তখন আসলে সেন্ট মার্টিনস এমন ছিল যে ওখানে যে জাস্ট একটা ইট মারলে দেখা যাবে র্যান্ডমলি একটা বুয়েটিয়ানের মাথায় যে লাগতেছে, কারণ সবখানে বুয়েটিয়ান, সিভিল থেকে গিয়েছে, মেকানিক্যাল থেকে গিয়েছে, সবাই একখানে পুরো আইল্যান্ড জাস্ট বুয়েটিয়ানদের ঘুরছে। এগুলো খুব মানে মজা ছিল। আর ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আসে যেটা বললাম র্যাক ট্যুরটা সব পুরো ব্যাচ ছিল। তাছাড়াও আমার খুব বড় একটা পার্ট গিয়েছে হচ্ছে ফুটবলের পিছে, বুয়েট ফুটবল সিনে। আমি হল ফুটবল খেলেছি। আমি আসার আগে, আমরা 18 ব্যাচ আসার আগে আমি নজরুল ইসলাম হলের, আমরা মেবি লাস্ট 15 বছর আগে হল ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমরা আসার পর টানা 2বার হই। সো এটার পিছিয়ে আমি বলবো আমাদের সিনিয়রদের অবদান অনেক ছিল, তার একটা কালচার ডেভেলপ করেছে ফুটবল খেলার। প্লাস আমি মারুফুল হক স্যারের আন্ডারে বুয়েট ফুটবল প্র্যাকটিস করতে পারে, লাইক ইট ওয়াজ এ লাইক ব্লেসিং। মানে আগে যে ফুটবল খেলতাম আমি বলবো আমার ন্যাচারালি আসছে জিনিসপাতি, বা স্যার দিয়ে আসলে খেলাটাকে এত সুন্দরভাবে ডাইসেক্ট করে, মানে একদম সাইন্টিফিক ভাবে অ্যাপ্রোচ করে জিনিসগুলোকে, আমার খুবই ভালো লেগেছে। এই ভোর 6টার সময় সূর্য ওঠার আগে প্র্যাকটিস করতে যেতাম, সবাই দেখতাম একসাথে মোটামুটি এলে দুলে আসতেছি, একসাথে মাঠ দৌড়ানো। সো এইভাবে আমি বলবো যে অন্যদের সাথে ইন্টারাকশন হওয়া, নেটওয়ার্কিং হওয়া, ফ্রেন্ড বানানো, সিনিয়রদের সাথে ইন্টারাকশন হওয়া, এটা ইউনিভার্সিটি লাইফের একটা বিশাল বড় পার্ট। আর যেটা বললাম যে সাপোর্ট সিস্টেম বিল্ড করা, এটা কিন্তু ন্যাচারালি হয়ে যাবে যদি আমরা ইন্টারাকশন গুলো করি। অনেকেই থাকে ইন্ট্রোভার্ট, হয়তো মিশতে চায় না, বাট আমি বলবো জাস্ট এই শেলটা থেকে বের হয়ে এসে ছোট দিয়ে শুরু করি। একদম স্মলেস্ট ইভেন্ট কি রিসেপশন, যে আমরা জুনিয়রদেরকে একটা রিসেপশন দিব, জাস্ট 2টা ব্যাচ, 120 জন 120 জন, এটাতে পার্টিসিপেট করে একটু শুরু করা উচিত। আমার মনে হয় ইন্টারাকশন গুলো খুবই ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি লাইফে। এই সাপোর্ট সিস্টেমটা মনে হয় এই কারণে ইম্পর্টেন্ট যে লাইফে যখন কোনো একটা সাইড বাজে যাবে, লাইক একাডেমিক খারাপ হবে, অন্য কোনো নেগেটিভ কোনো সাইড থাকবে, তখন অন্য সাপোর্ট সিস্টেম থেকে ওইটাকে উপরে উঠানো যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, এমনিতে যদি এরপরে রিসার্চের কথাতে যাই, সো রুমি যেমন বলতেছে 3-2 তে মোটামুটি রিসার্চের কাজটা কিছু শুরু করছে, তোমার ক্ষেত্রে কবে ছিল? সো আমি একাডেমিক্স হেভি ছিলাম, তার পাশাপাশি কিছু প্রবলেম সলভিং এর কম্পিটিশনও দিতাম। আমি হলো 3-1 বা 3-2 তে থাকতে একটা ইন্টারন্যাশনাল ডিপ লার্নিং এর কম্পিটিশন দেই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টেরই 4 জন দেই, একজন সুপারভাইজারের আন্ডারে সোহেবুর রহমান স্যার। সেটাতে আমরা ফার্স্ট হই, চ্যাম্পিয়ন হই। সো সেখান থেকে আমার ডিপ লার্নিং এর প্রতি একটা আকর্ষণ আসে, আমি ডিপ লার্নিং রিলেটেড কাজও শুরু করি বাই। এটা ছিল আমার 3-2 এর মাঝামাঝি বা শেষের দিকে। অ্যান্ড দেন ফর্মালি আমি আমাদের যেই দুজনেরই সুপারভাইজার বায়েজিদ স্যার, শামসুজ্জোহা বায়েজিদ স্যার, ওনার সাথে আমি একদম 4-1 রিসার্চ স্টার্ট করি। আই উড সে বায়েজিদ স্যার খুবই ভালো সুপারভাইজার ছিলেন, উনি খুবই ভালো গাইড করেছেন, খুবই ফ্রেন্ডলি, খুবই সাপোর্টিভ, অ্যান্ড কাজ আদায় করে নিতেন।
মানে উইকলি আপডেট নিয়ে লাইক নট ইন আ ডিমান্ডিং কাইন্ড অফ ওয়ে, বাট উনি ফ্রেন্ডলি ভাবেই আর কি কাজ দিতেন, আদায় করেন। এই কালচারটা খুব ভালো ছিল। আই ওয়াজ লাকি যে এরকম একটা কালচারে আমি রিসার্চের কাজ শুরু করতে পেরেছি। অ্যান্ড সো আমার মেইনলি রিসার্চের প্রতি আকর্ষণটা হয় 3-2 এর কম্পিটিশনের পর থেকে, অ্যান্ড 4-1-এ থাকতে আমি থিসিসের কাজের মাধ্যমে ফর্মালি রিসার্চ স্টার্ট। তো রিসার্চের পরে মানে একাডেমিক পড়াশোনা যখন শেষ ব্যাচে, তারপরে রুমির যেমন বইটা জয়েন করা হয়েছে, তো স্টুডেন্ট হিসেবে আসা আর টিচার হিসেবে আসা, এই দুটোর মধ্যে এখন অনুভূতিটা কেমন আসে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যদি বলি আই ফিল ভেরি লাকি বিকজ আমাদের ডিপার্টমেন্টটা এনভায়রনমেন্টটা আসলে খুবই ফ্রেন্ডলি। মানে আমি এখন টিচারদের সাথে যেমন আরো ভালোভাবে যেভাবে ইন্টারেক্ট করতে পারছি, এবং ওভারঅল আমার স্টুডেন্টদের সাথেও সব স্টুডেন্টদের সাথেও আই হ্যাভ গুড রিলেশন, টিচারদের সাথেও ভালো রিলেশন। আমার ডিপার্টমেন্ট থাকতে ভালো লাগে, এবং এটা একটা রিজন যে আমি এবার আর যাওয়ার ডিসিশন নেই নাই, কারণ আমার এটা আগে থেকে একটু ইচ্ছা ছিল যে আমি বুয়েটে কিছুদিন টিচিংয়ে থাকবো, এরপরে হয়তো যাব। কারণ আমার আসলে অ্যাটলিস্ট বাকি ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্টে বুয়েটের হয়তো একদম সেম এনভায়রনমেন্ট আমি যাই না, বাট আমাদের ডিপার্টমেন্টের এনভায়রনমেন্টটা আসলে আমার পার্সোনালি খুবই পছন্দ। এবং এইখানে আমি বলবো যে রিসার্চের দিক থেকে আমি তো টিচিংয়ের পাশাপাশি রিসার্চে ইনভলভড, তো মোটামুটি রিসার্চ ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমি অবশ্যই বলবো, যথেষ্ট রিসার্চ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, এটা হচ্ছে তানজিম যেমন বললো যে ওর রিসার্চ জার্নিটা একটু ডিপ লার্নিং বেসড ছিল বা ওই দিক থেকে স্টার্ট। আমার রিসার্চ আমি স্টার্ট করেছিলাম কিছুটা ক্লাসিক্যাল অ্যালগরিদম হেভি প্রজেক্ট দিয়ে। আমি এখন বায়োইনফরমেটিক্সে কাজ করি, আমরা দুইজন অ্যাকচুয়ালি বায়োইনফরমেটিক্সে কাজ করি, বাট প্রথম দিকে আমি ডক্টর ABM আলিম স্যার আন্ডারে কাজ শুরু করেছিলাম ঢাকা সিম একটা প্রজেক্টে। ঢাকা সিমটা হচ্ছে একটা ট্রাফিক সিমুলেটর, যেটা বুয়েটে হচ্ছে ডেভেলপ করা। তো ওখানে আমি সিমুলেটর এক্সটেনশনে কাজ করেছিলাম, বেশ কিছু অ্যালগরিদম ওই রিলেটেড ডেভেলপ করেছিলাম। তো ওইখানে হচ্ছে আমি 1-1.5 বছর 2 বছর কাজ করেছি। এখন আমি আস্তে আস্তে হচ্ছে ওই ফিল্ডে আমি আর আপাতত যাচ্ছি না, আর এখন বায়োইনফরমেটিক্সে কাজ করছি। আর এটাতে কাজ করার প্রথমে একটা ইম্পর্টেন্ট মোটিভেশন ছিল হচ্ছে অ্যালগরিদমস, কারণ আমার অ্যালগরিদমস পছন্দ শুরু হয় হচ্ছে সিপির জার্নির সময় থেকে। তখন বিভিন্ন অ্যালগরিদমস ডেটা স্ট্রাকচার শিখতাম, তো ওই নলেজটা যাতে কাজে লাগানো যায়, বাট ওভারঅল আমার ভালো লাগে অ্যালগরিদম, সো আমি বায়োইনফরমেটিক্স স্টার্ট করি। ইভেন আমাদের আন্ডারগ্রেড থিসিস ওইটাও যথেষ্ট অ্যালগরিদম হেভি, একটা গ্রাফ অ্যালগরিদম। বাট এখন বর্তমানে আমি LLM রিলেটেড বেশ কিছু কাজ শুরু করেছি আর কি। নিজের টিচারদের কলিগ হিসেবে পাওয়ার টাইপটা কেমন? হ্যাঁ, অবশ্যই খুবই ভালো। যখন স্টুডেন্ট হিসেবে ছিলাম তখন ওনাদের আমি যেভাবে দেখতাম, এখন অবশ্যই আরো ভালো করে জানার সুযোগ হয়েছে। এবং আমি এটা সবসময় বলছি যে আমি যতটুকু শিখছি বা আজকে যে পর্যায়ে আছি, এটার আসলে খুবই ইম্পর্টেন্ট একটা আমি আসলে ক্রেডিট দিব হচ্ছে আমার পিয়ার্স আর হচ্ছে আমার টিচার্সদেরকে। এই জিনিসটা আসলে এই ডিপার্টমেন্টে না আসলে আমি আসলে আর কখনোই পাইতাম না। আমি আমার পিয়ার্স এবং টিচার থেকে সত্যিকারে, এটা জাস্ট বলার জন্য বলা না, আমি অনেক কিছু শিখছি এবং আমাকে লেভেল আপ করতে এই ইন্টারাকশনগুলো অনেক বেশি হেল্প করছে। এরপরে তানজিমের ব্যাক সিএসসিতে যাওয়া, তো ওইখানে এখন কেমন যাচ্ছে আসলে? আচ্ছা, সো আমার জার্নিটা শুরু হয়েছিল, আমাদের তো গ্রাজুয়েশন হয় আগস্টে। তো আমি রুমি দুজনই ফার্স্টে পার্ট টাইম হিসেবে 1 সেমিস্টার বুয়েটে ছিলাম সিএসসি ডিপার্টমেন্টে। সো এনভায়রনমেন্টটা খুবই ফ্রেন্ডলি ছিল, মানে স্বাভাবিক, লাইক হোম গ্রাউন্ডে আমি ক্লাস নিচ্ছি। সো হ্যাঁ, টিচারদের সাথে তখন আসলে বোঝা যায় যে আসলে আমাদের, যদিও যেটা বলেছিলাম আগে যে একটা পলিসির কারণে আমরা হয়তো ফুল টাইম হিসেবে তখন জয়েন করতে পারিনি, আর আমি বলবো ইন নো ওয়ে শেপ অর ফর্ম আমাদের টিচার আমাদেরকে কোনোভাবে ছোট করেনি। মানে তারা একদম অ্যাজ কলিগস আমাদেরকে একদম আপন করে নিয়েছে। অ্যান্ড বললাম তো, একটা বেসিক্যালি ইনভিজিবল ভেইল পাস করেছি যে স্টুডেন্ট থেকে টিচার হওয়া। সো টিচারদেরকে কলিগ হিসেবে দেখাটাও খুবই ভালো লেগেছে আর কি, যে স্যার এত ফ্রেন্ডলি, অনেক গাইড করেছে। কারণ প্রথম সেমিস্টারে আমার মোটামুটি একটু টাফ একটা কোর্স দিয়েছিল, বাট আমার যে সিনিয়র স্যার ছিল, মানে যার ক্লাস করে এসেছি আমি, তারাই আর গাইড দিল যে এইভাবে করো, এইভাবে করো, এইটা করো, স্টুডেন্টদেরকে এইভাবে হয়তো জিনিসটা বুঝালে ভালো হয়। নিজেরও কিছু ফ্লেয়ার দিতে পারলাম। সো আমার খুব ভালো লেগেছে আর কি। ওইটা ক্লাস আমার একটা ওয়ান্স ইন লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অ্যান্ড সবাই খুবই সিনসিয়ার ছিল স্টুডেন্টরা, যারা কয়েকদিন আগে আমার জুনিয়র ছিল তারা স্টুডেন্ট হয়ে গেল। সো আর আরেকটা হচ্ছে বুয়েটে একটা জিনিস পেয়েছি যেটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে একটু ক্রিয়েটিভ ফ্রিডম ছিল। মানে আমি আমার নিজের পেসে ক্লাসগুলো আগাতে পেরেছি। দেখা যাচ্ছে 3 সেকশনই আমি নিচ্ছি, আমি যেটা নিয়েছিলাম 3 সেকশনই আমি নিচ্ছি। সো নিজের পেসে আগাতে পারছি, একটা টপিক একটু বেশি ডেপথে গেলে যেতে পারছি, নতুন যদি স্টেট অফ দি আর্ট কিছু আসে ওগুলো ইনক্লুড করতে পারছি আমার ইচ্ছা মতো। সো হ্যাঁ, বুয়েটের টিচিং এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি নাইস। বাট তারপর আসলে শেষ হয়ে যাওয়ার পর আমি যখন বাইরে কনফার্ম হয়ে গেল অ্যান্ড আমি দেখলাম যে আসলে বুয়েটে ফুল টাইমেরও কিছু আসছে না, এখনো কিছু হয়নি, তখন আমি আসলে দেখা গিয়েছে যে ব্যাকে ক্লাস নিবো, এটা ডিসাইড করলাম। কারণ হয়ে গিয়েছে, এখন আসলে বসে থেকে তেমন কি লাভ হবে আমি জানি না, বাট রুমিদের জন্য এটা কুডোস, পেশেন্টলি ওয়েট করেছে যে কিছু একটা আসবে পজিটিভ। সো আমি তারপর ব্যাকে ক্লাস নেওয়া স্টার্ট করলাম। ব্যাকে যেটা দেখলাম যে ব্যাকও বেশ ভালো, এনভায়রনমেন্ট খুবই ভালো। ওদের একটাই হচ্ছে আমার পার্সোনাল একটা কোয়াম বলবো, সেটা হচ্ছে ওরা খুব হাই ইন্টেন্সিটিতে পড়ে।
মানে দেখা যায় যে বছরে 3 সেমিস্টার, আমাদের যেমন 2 সেমিস্টার। সো টিচার হিসেবে আই হ্যাড সাম ফ্রিডম, যেটা বললাম দম ফেলার টাইম ছিল। আমি স্টুডেন্টদেরকে ডেপথে যেতে পারতাম, থিওরিটিক্যালি কনসেপচুয়ালি ডেপথে যেতে পারতাম। দেখ আমি এটা পারি না, এটা আমার একটু খারাপ লাগে। কারণ দেখি যে কিছু স্টুডেন্ট হয়তো খুব ইন্টারেস্টেড যে স্যার এটা কিভাবে হলো একটু বলি, বাজার আছে ডেপথে গেলে আমি সিলেবাস শেষ করতে পারবো। ঠিক আছে, হয় একই কোর্স আমরা 6 মাস বইটা পাচ্ছি, ডেপথে যে এটা পড়াতে পারছি, বাট ওদেরকে 4 মাসে শেষ করে দিচ্ছে বা 3 মাসে শেষ করে দিতে হচ্ছে। এই জিনিসটা আমার একটু ডিফারেন্ট লেগেছে বইয়ের থেকে ব্যাক। বাট আদার দ্যান দ্যাট আমি ব্যাক এনভায়রনমেন্ট ভালো। অ্যান্ড ওখানে মাহবুব মজুমদার স্যার আছেন, উনি ম্যাথ অলিম্পিয়াডে করছিলেন। সো উনি আর কি বেশ ইয়াং যারা ম্যাথ অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড, সম্ভবত ডেটা সায়েন্সের একটা ডিপার্টমেন্ট আছে সেখানকার হেড। আর আমাদের সিএসসির যে হেড উনি হচ্ছে সাদিয়া হামিদ কাজী ম্যাম, উনিও বুয়েট অ্যালামনাই। সো ওনারা বেশ নতুন যারা অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ডে আছে এরকম ফ্যাকাল্টি অনেক অ্যাট্রাক্ট করেন, জুনিয়র ফ্যাকাল্টি অনেক আছে, পরিচিত অনেকে আছে। সো ব্র্যাকের এনভায়রনমেন্ট আমি বলবো বেশ ভালো, বাট ওই ক্রিয়েটিভ ফ্রিডমটা পাওয়া যায় না। এটা কারণে আমার মনে হচ্ছে একটু স্টুডেন্টরা একটু সাফার করে, হয়তো যে যারা ডেপথে যেতে চায় ওরা পারে না। বুয়েটে আবার এটা খুবই ফ্রি, কারণ আমি আমার মতো আর কি আমার পেসে আগাবো। অবভিয়াসলি একটা গাইডলাইন আছে, আমার তো অভ্যস্ত আছে যে আসলে কিভাবে আমি যখন স্টুডেন্ট ছিলাম টিচাররা যখন পড়াতো আমার মনে হচ্ছে এই জিনিসটা কি এইভাবে বললে ভালো হতো, তখন আমি এসে আসলে দেখি যে আসলে ওইভাবে বললে হয়তো ভালো হতো। সেই জিনিসগুলো রিয়েল টাইম ফিডব্যাক পেয়ে পড়াতে খুব ভালো লাগে আর কি। তো আরেকটা ব্যাপার যেটা ছিল যে মানে ইউনিভার্সিটি বুয়েট বা হচ্ছে বুয়েটের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টসের সবাইকে দেখছো এবং এখন ওইখানে গিয়ে ইন্টারেক্ট করতেছো, তোমার কাছে কি মনে হয়েছে কখনো যে কোনো ডিফারেন্স আছে বা কিছু যেটা হচ্ছে আমাদের মানে সোসাইটিতে একটা মিথ থাকে যে পাবলিক প্রাইভেটের মধ্যে গ্যাপ আছে, এই আছে ঠিক আছে, এমন কি কখনো মনে হয়েছে? এটা আসলে ওভাবে আই থিঙ্ক বুয়েটের যেই এনভায়রনমেন্ট মানে স্টুডেন্ট এনভায়রনমেন্টটা, এটা একটা বড় প্লাস পয়েন্ট। কারণ দেখা যায় যে সবাই খুবই সিরিয়াস থাকে, সবাই প্যাশনেট থাকে। ইটস নট সেইং যে ব্র্যাকে এরকম নেই, ব্র্যাকেও ডেফিনেটলি এরকম স্টুডেন্ট বডি আছে, বাট আই উড সে যে এটা রেশিওটা হয়তো বুয়েটের মতো ফুল না। কারণ দেখা যায় যে ব্র্যাকে ইনটেক একটু বেশি হয়, সেটা কারণে হয়তো একটু ডিফিউজ হয়ে যায়। বুয়েটে যেমন যারা ঢুকে সবাই খুবই লাইক প্যাশনেট থাকে অ্যাবাউট সামথিং ওয়ান থিং অন আদার। সো বুয়েটে পড়াকালীন সময় আমার নিজেই যেমন মনে হচ্ছে আমার কিছু একটা করতে হবে। সো ব্র্যাকে গেলে দেখা যায় যে একটু সেলফ মোটিভেটেড যারা, তারা হয়তো একটু বেশি শাইন করে। যারা সেলফ মোটিভেটেড তাদের জন্য কিন্তু রিসোর্সেস আছে, টিচাররা ভালো আছে। বুয়েট থেকেই যারা বুয়েটের টিচার হিসেবে জয়েন করে না, তারা ব্র্যাকে হয়তো টিচার হিসেবে জয়েন করে। সো দেখা যাচ্ছে যে তারা ভালো গাইডেন্স দিতে পারে, বাট সেলফ মোটিভেশন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ব্র্যাকে। বুয়েটে যেমন গা ছেড়ে দিলেও কিছু দূর কিন্তু ধাক্কা দিয়ে মানে আশেপাশে সবাই করছে একটু পড়ি একটু রেজাল্ট ভালো না করলে খারাপ লাগবে, এই জিনিসটা কাজ করে। সো ব্র্যাকে দেখা যায় যারা সেলফ মোটিভেটেড তারা কিন্তু ডেফিনেটলি রিসোর্সেস পায়। বাট হয়তো ইনটেকটা একটু বেশি হওয়ার কারণে আই থিঙ্ক একটু ডিফিউজ হয়ে যায়, এটা ওই সেম লেভেল অফ ইন্টেন্সিটিটা থাকে না, প্যাশনটা থাকে না, এইটাই। তাছাড়া আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটিতেও রিসোর্স আস্তে আস্তে বেশ ভালো হচ্ছে। নতুন যে ফ্যাকাল্টি ঢুকছে বুয়েট গ্র্যাজুয়েটরাই ঢুকছে, বা অন্যান্য ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরাই ঢুকছে টপরা। সো আই থিঙ্ক ওইখানেও এনভায়রনমেন্ট ভালোই আছে। সো এইটা আমি বলবো যে কখনো যাতে না হয় যে আচ্ছা আমি প্রাইভেটে বসে ভালো কিছু করতে পারবো না, এটা যাতে কখনো না হয়। কারণ দেখা যায় যে আমরা যে শর্ট স্টোরিজে হয়তো এরকম অনেকেই আছে যারা হয়তো ব্র্যাক বা অন্য ইউনিভার্সিটি থেকে পাস করে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে, অনেক ভালো নাম করছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেলফ মোটিভেশন একটা বড় ফ্যাক্টর হবে। সো আমি বলছি যে নিজে মোটিভেটেড থেকে আগালে ওইটা ম্যাটার করবে না। পরে যদি আসি রুবির কাছে, যে এই মাত্র বেশি দিন হয়নি 7-8 মাস হয়েছে আমাদের জুলাই আপরাইজিংয়ের পরে, যেটা হয়েছে যে মানে একটা চেঞ্জ আসছে, দেশের মধ্যে চেঞ্জ আসছে। তো এর হচ্ছে মোটামুটি আমাদের এই যে মানে তোমাদের ফ্রেন্ডসরা বা যারা আছে আর কি, অনেকে হয়তো বাইরে গেছে বা বাইরে যাচ্ছে। সো অ্যান্ড দেশের একটা বেটার কালচার ক্রিয়েট হয়েছে। সো এখন কি মনে হয় রিভার্স ব্রেন ড্রেনের যে কনসেপ্টটা, এটা কি আগে থেকে বেটার হবে নাকি হবে না? ওয়েল, এখন আমার মনে হয় যে ওই কনসেপ্টটা টিকে থাকবে যদি আমরা এখন যে সিচুয়েশনটা দেখতেছি একটা পজিটিভ একটা চেঞ্জ, ওইটা যদি লং টার্মে কতটুকু থাকে ওটা হচ্ছে দেখার বিষয়। যেমন আমি তো আমার এত অ্যালুমনাই, এরপরে আমার সব পিয়ার্সদেরকে দেখছি যারা চলে যাচ্ছে, এখন তারা হায়ার স্টাডিজে যাক নো প্রবলেম, বাট তাদের যদি দেশে প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা দেওয়া হয় যেখানে তারা তাদের ট্যালেন্টটা হচ্ছে তারা শো করতে পারে এখানে, তাহলে তো আমার মনে হয় যে অনেকে হয়তো দেশে সবাই না আসলেও অ্যাটলিস্ট একটা গুড পার্সেন্টেজ যদি দেশে আসতো, যদি এরকম 50% দেশে আসতো তাহলে তো সমস্যা ছিল না। বাট আমাদের দেখা যায় যে যারা ট্যালেন্টেড একটা বড় অংশ তারা চলে যায়। আমাদের অ্যালুমনাইদের তো অনেকেই দেখে খুবই সাকসেসফুল, মেটা মাইক্রোসফটে জব করতেছে, তাদের কেউ কেউ যদি দেশে কন্ট্রিবিউট করতো তাহলে তো খুবই ভালো হতো। তা আমি মনে করি যে ডেফিনেটলি দেয়ার ইজ হোপ বর্তমান সিচুয়েশন দেখে, বাট এটা যদি ভবিষ্যতে কিছুটা হলেও কন্টিনিউ করে আমার মনে হয় যে অনেকে ফেরত আসবে। কিছু অ্যাড করা আছে? আই উড সে যে ডেফিনেটলি দেশের সিনটা ইমপ্রুভ করছে, এখন আগের চেয়ে বেটার হচ্ছে অ্যাজ টাইম গোজ অন। কারণ আমাদের রিসার্চ করার অবস্থাতেই আগে দেখা যেত যে এখানে রিসোর্স
অভাবের কারণে আমরা কিছু প্রবলেম হয়তো ট্যাকেলই করতে পারতাম না, এখন সেগুলো অল্টারনেটিভ আসছে। ক্লাউড বেসড সিস্টেমস আসার কারণে ওই জিনিসগুলো পাচ্ছি আমরা, গাইডেন্সও আছে। আর আমি বলবো যে দেশে থেকে ভালো রিসার্চ করার একটা বড় উপায় হচ্ছে যারা কারেন্ট অ্যালামনাই আছে তাদের সাথে একটু লিঙ্ক আপ করার ট্রাই করা। দেখা যায় যে আমি আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়ে আমি হয়তো ভালো কোনো প্রবলেম পাচ্ছি না বা ভালো কোনো গাইডেন্স পাচ্ছি না, এটা জাস্ট আই থিঙ্ক সুপারভাইজার ডিপেন্ডেন্ট অবভিয়াসলি, বা সুপারভাইজারের থ্রুতে সেই স্যার বা ম্যামের যদি কোনো কারেন্ট স্টুডেন্ট বাইরে পিএইচডি করতে থাকে তাদের সাথে কোনোভাবে লিঙ্ক আপ করে, আমার পার্সোনালি হয়নি বাট আমার কিছু ফ্রেন্ডের হয়েছে, অ্যান্ড তারা বেশ ভালোভাবে কাজ করেছে। এটা মানে বাইরে অ্যাপ্লিকেশনও ডেফিনেটলি কাজে লাগে অনেক। যে আমি থার্ড ইয়ারে থাকতে অনেকেই বলে যে রিসার্চ কিভাবে করবো, আমি তো প্রবলেম ডিফাইনই করতে পারি না। আমার মনে হয় এই প্রবলেমটাকে এইভাবে ফ্রেজ না করে আমার করা উচিত যে আসলে রিসার্চ রিলেটেড যাই করবো এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড থার্ড ইয়ার বা একদম শুরুর দিকে আসলে প্রবলেম নিয়ে কাজ না করে আমার মনে হয় প্রবলেম ডেফিনেশন এবং রেজাল্ট বের করা, এই মাথা ব্যথাটা অন্য কারো থাকলো, আমি জাস্ট প্রজেক্টের সাথে থাকলাম, কিছু টুকটাক কাজ করলাম, ডেটা অ্যানালাইসিস করলাম, ডেটা প্রি প্রসেসিং করলাম, এইটাও একটা বড় প্লাস পয়েন্ট। যেটা বাইরের যারা আছে ওদের সাথে কাজ করলে ইজি, এক্স্যাক্টলি প্রবলেমটা তাদের হাতে থাকবে। বা আমাদের বুয়েটও মাস্টার্স করছে এমন একজনকে সিনিয়রকে, খালি বুয়েট না, আই থিঙ্ক বাইরে ইউনিভার্সিটিগুলোতে ওই জিনিসটা একটু অ্যাপ্লিকেবল হতে পারে। আন্ডার গ্রাজুয়েট লাইফে যদি খুব একটা থাকে না, সাপোর্ট না থাকে, নিজের থেকে কিভাবে রিসার্চে ঢুকা যায় এটার একটা বই হতে পারে হচ্ছে মাস্টার্স করছে এরকম কোনো ভাইয়াকে বা আপুকে যে বললাম যে আপু আমি একটু কাজ করতে চাই। টিচার ইউজুয়ালি ফ্রেন্ডলি হয়, বাট টিচার যদি ফ্রেন্ডলি নাও হয়ে থাকে, জাস্ট ভাইয়া আপুকে বললাম যে ভাই আমি এটা পারি পাইথন পারি বেসিক, ক্যাগেলে একটু কাজ করেছি, আমি কি কিছু কাজ করতে পারি কিনা আপনার সাথে। দেখা যায় কি আমরা যখন আমি ফোর্থ ইয়ারে উঠলাম বা পাশ করে বের হয়ে গেলাম, আমি দেখলাম যে আমার মাথায় অনেক আইডিয়া আছে যে আচ্ছা এটা করলে রেজাল্ট কি ভালো আসবে, তাহলে আমি হয়তো অন্য আরেকটা করবো, বা এটা করলে রেজাল্ট কেমন আসবে। সবগুলা ব্রাঞ্চ এক্সপ্লোর করা যায় না। সো আই থিঙ্ক এই জিনিসগুলো যদি একজন জুনিয়র থাকে যে উইলিং, তাকে বললাম যে তুমি একটু এই ব্রাঞ্চটা এক্সপ্লোর করো তো আমাকে জানাও রেজাল্ট কিরকম আসবে, নিজের মতো কাজ করলো। সো বি দ্যাট জুনিয়র, যে আর কি সিনিয়রকে যে বলবে ভাই আমি একটু ফ্রি আছি, একটু কোনো একটা কাজ দিলে আমি করতাম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হেল্প করে। কারণ এত ছোট অবস্থায় আসলে প্রবলেম নিয়ে মাথা ঘামানোর ক্যাপাসিটি নাই আমাদের। ডোমেইন নিয়ে পুরো জানা বা নিজে ঘেটে এতগুলো জিনিসপাতি পড়া খুবই ডোমেইন নিয়ে ইয়া করা খুবই টাফ। সো আই থিঙ্ক এই জিনিসগুলো উপরে কয়েকজন করছে যারা আসল মাথা ব্যথা আছে যে আমার পেপারটা বের করতে হবে, নিচে হলে আমি তার আন্ডারে কাজ করছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। সো ওয়েন দ্যাট টাইম কামস আমি আসলে জানি যে আমাকে কি কি ফেস করতে হতে পারে। সো আই থিঙ্ক এটা একটা ভালো। আমার একটু অ্যাড করার আছে যে আরেকটু যখন ছোট ছিলাম বা ইনএক্সপিরিয়েন্স ছিলাম তখন আমি ভাবতাম হয়তো রিসার্চের ক্ষেত্রে আমাদের কারেন্ট কনটেক্সটে হয়তো প্রবলেম সলভিং অ্যাবিলিটি বা আমি একটা প্রবলেম কীভাবে অ্যাপ্রোচ করছি ওই জিনিসটা হয়তো মোস্ট ইম্পর্টেন্ট। বাট আস্তে আস্তে যখন আরেকটু এক্সপিরিয়েন্স হলাম তখন আসলে বুঝলাম যে মানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এটা তো অবশ্যই লাগবে স্বাভাবিকভাবেই, বাট এর সাথে আমাদের কনটেক্সটে দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে কারেন্ট কি রিসার্চ কি নিয়ে হচ্ছে এটা নিয়ে খুব ভালো আইডিয়া থাকা, আর দুই নাম্বার হচ্ছে যে কমিউনিকেশন স্কিলস, খুব ভালো বিভিন্ন প্রজেক্টে ঢোকা বা কানেক্ট করতে পারা। আমার মনে হয় যে এই দুইটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট রিসার্চের ক্ষেত্রে আমাদের বর্তমান যেখানে কনটেক্সটে, যেখানে ভালো প্রবলেম পাওয়া বা ভালো প্রজেক্টে ঢোকা একটু নাইস, ভেরি গুড সার্ভিস। সো রিসার্চের এরপরে যদি আমি তানজিমের কাছে যাই, তো তোমার তো ইউএসএ যেতে হবে, তো এরপরে স্বপ্ন কি, এরপরে ইচ্ছে? আমি ওইখানে যে হোপফুলি ভালো রিসার্চ করার একটা এনভায়রনমেন্ট পাবো, এন্ড তারপর আসলে তানজিম হচ্ছে বেসিক্যালি কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে যাচ্ছে, যেটা ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি। সো হ্যাঁ, আরিফ যেটা বললো এটা হলো আমি কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে যাচ্ছি কম্পিউটেশনাল বায়োলজিতে পিএইচডি করতে। সো সেখানে যে আসলে হোপফুলি না আমি জানি আর কি ওদের ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চ এনভায়রনমেন্টস আছে। অ্যান্ড আফটার দ্যাট আমি হলো আমার যে সুপারভাইজার আছেন বায়জিৎ স্যার, ওনার মতোই হয়তো দেশে ফেরত এসে, বায়জিৎ স্যার কিন্তু টেক্সাস থেকে ইউটি অস্টিন থেকে করা, উনি কিন্তু দেশে বসে আমি বলবো যে একটা কথা আছে না যে বাইরে আমি অ্যাপ্লাই করার টাইমে রেকমেন্ডেশন লেটার খুব ম্যাটার করে। অ্যান্ড এটা ধরেন আমি যদি হার্ভার্ড বা স্ট্যানফোর্ডে কারো পাই, ও মানে বেসিক্যালি ফ্রি পাস বেসিক্যালি। বায়জিৎ স্যার আমি বলবো যে কম্পিউটেশনাল বায়োলজিতে ওইরকম একজন ফিগার হয়ে গিয়েছেন রিসেন্ট ইয়ার্সে, মানে ওনার রেকমেন্ডেশন লেটার ম্যাটার করে। আমি যখন ইন্টারভিউ দেই, মানে প্রিন্সটনের একজন প্রফেসর আমাকে বলে আমি জানি যে তোমাদের ওই ল্যাবটাতে খুব ভালো কাজ হয়। সো এই জিনিস শুনতে পারে আসলে আমার খুবই ভালো লাগছে। সো মানে দিস ইজ প্রুফ যে ওইখান থেকে কেউ পিএইচডি করে এসে দেশে এসেও ভালো কাজ করতে পারবে। বাট স্যার এখনো ওভারকাম করে যাচ্ছে, এখনো ওনার আন্ডারে সৌম্য ভাইয়া ছিলেন 15-এ, উনি এমআইটিতে গেলেন, তার আগে সিএমএতে গিয়েছে অনেক স্টুডেন্ট, শাশ্বত সৌম্য ভাইয়া। সো এমআইটিতে গিয়েছেন উনি সিএমএতেও পেয়েছিলেন, বায়জিৎ স্যারেরও আরেকজন ঈশাত আঞ্জু বৃষ্টি আপু, শাহজাহান ভাই, সবাই আর কি সিএমইউ এমআইটি মানে ছড়াছড়ি পড়ে একদম। তো বায়জিৎ স্যার এখন এরকম কাজ করতে পারছে। সো দিস ইজ প্রুফ যে ওখান থেকে পিএইচডি করে এসে দেশে বসে ভালো কাজ করা যায়। সো আপাতত ওইটাই হতো টার্গেট আমার, দেখা যাক। আর যদি একাডেমিয়াতে ঢুকতে পারি দেন ওইটাও একটা
ভালো অপরচুনিটি হতে পারে। আচ্ছা, তো আমি তো এখন বুয়েটে লেকচার হিসেবেই আছি, তো আপাতত হয়তো 2 বছর বুয়েটেই থাকার ইচ্ছা আমার। আমি হয়তো আপাতত প্ল্যান 2 বছর পরে অফকোর্স আমি হায়ার স্টাডিজে যাব, পিএইচডি করতে যাব। আর পিএইচডি করে হয়তো এরপরে হচ্ছে আমার আবার আমি এখানেই চাকরি পার্মানেন্ট করে এরপরে পিএইচডিতে যাব, এবং ইনশাল্লাহ আমার ব্যাক করার ইচ্ছা আছে। ওটা আমি তখন ফাইনালি সেট করব। হ্যাঁ, অনেক কিছুই বলার আছে আমার। ফার্স্ট অফ অল লাইক আই হ্যাভ টু সে ইটস অ্যান অ্যামেজিং প্ল্যাটফর্ম, এবং আমার খুবই ভালো লাগছে। আমি আসলে দিন জানতাম না যে আমাদের একজন ফ্রেন্ড এবং ব্যাচমেট হচ্ছে এটা স্টার্ট করছে। সো কি বলবো, আমি এটা নিয়ে শর্ট স্টোরিজে অনেক ভালো স্টোরিজ এবং আমাদের অনেক পরিচিত অ্যালামনাইদের স্টোরিজগুলো দেখছি, এবং আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম দরকার যে সবাইকে আর কি জানানো যে যারা একটু সাকসেসফুল হয়েছে বা ভালো কিছু করে দেখাতে পারছে তারা কীভাবে এই স্টেপসগুলো নিল। শুধুমাত্র ইনফরমেশনের জন্য না, বরঞ্চ এটা একটা ইন্সপিরেশনাল সবার জন্য। সো আমি বলবো যে ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং জব, অ্যান অ্যামেজিং প্ল্যাটফর্ম। আমি বলবো আমাদের একজন স্যার আছেন, কায়কোবাদ স্যার। উনি অলওয়েজ বলেন যে মানুষের চোখে আসলে এই জিনিসগুলো ফুটিয়ে তোলা উচিত, যেটা হলো জাস্ট ফিজিক্যাল প্রাওয়েস না, মেন্টাল প্রাওয়েসের জিনিসগুলো। যে একজন এই যে এমআইটিতে গেল সৌম্য ভাইয়া, বা কেউ একজন আমাদের সিনিয়র যে ট্রিপল স্যাররা আছেন এমআইটিতে গেল, এগুলো যে আসলে একটা জেনারেশনকে পুরো ইন্সপায়ার করতে পারে। লাইক ধরেন ম্যাথ অলিম্পিয়াড যেমন করে থাকে, যে ম্যাথ অলিম্পিয়াডে ভালো করে স্বর্ণপদক আসলে প্রথম আলোতে বড় করে ছাপাতো আর কি। সো ওইরকম কাজ আমি মনে হয় শর্ট স্টোরিজ করে যাচ্ছে, এটা খুবই ভালো লাগে। অ্যান্ড ফেসবুক, ইন আ ডে অফ সোশ্যাল মিডিয়া, যেখানে সবাই ফেসবুক স্ক্রল করে, জাস্ট এমন একটা নিউজ। আমার মনে হয় যে কিছু স্টোরিজ আছে যেটা মেইন স্ট্রিম মিডিয়া একটু কম। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতেছিলাম যে বেসিক্যালি মেইন স্ট্রিম মিডিয়াতে আসতেছে না, বা জিনিসগুলো ইন নো ওয়ে সেই পারফর্ম লেস দ্যান এনি আদার থিং। লাইক যে ক্রিকেটে খুব ভালো করে ফেলছি বা এরকম, আই এম নট বিলিংটিং দ্যাট, ওগুলো ডেফিনেটলি ভালো অ্যাচিভমেন্ট, বাট এগুলা কিন্তু কোনো দিকেই কম না, ঠিক আছে? সো ইন আ ডে অফ সোশ্যাল মিডিয়া, যেখানে সবাই হয়তো জাস্ট স্ক্রল করতেছে মাইন্ডলেসলি, সেখানে হুট করে এমন একটা স্টোরি আসলো যে এমআইটিতে গেল বাংলাদেশের একজন, বা এরকম রেজাল্ট খুব ভালো করে সিজি4 পেল তো একজন, এরকম একটা জিনিস যদি আসে, কেউ যদি টাইম দিয়ে ওটা পড়ে, এটা আমি বলবো যদি 1000 জনের মধ্যে 10 জনও একটু পজিটিভলি ইম্প্যাক্টেড হয়ে কিছু একটা করে বসে, এটা আমি বলবো একটা বিশাল বড় গেইন। আমি বলবো এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, এন্ড আই হোপ দিস গোজ অন। এবং পার্সোনালিও হচ্ছে বেশ কিছু ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়েছি ওভার দ্য ইয়ার্স। সেটাই স্টোরিজ। সো মানে আমার এটা বলবো কিভাবে জানি না, বাট আমার মাঝে মধ্যে মনে হতো এত এফোর্ট দিয়ে লাভ কি, এত পারফেক্ট ফোর একটা ছিল লাভ কি, বাট যখন এগুলো দেখতাম মনে হচ্ছে না, ঠিক আছে, দেয়ার সামথিং অন দ্য আদার সাইড। সো এটা খুবই ইন্সপিরেশনাল একটা জিনিস, এন্ড আই হোপ দিস কন্টিনিউস ফর লং। থ্যাংক ইউ সো মাচ। আমরা মানে এটা আমাদের জন্য বড় একটা পাওয়া অ্যাকচুয়ালি, যে এই টাইপের মানুষদের সাথে আমরা মানে কমিউনিকেট করতে পারতেছি, তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, এটা আমাদের জন্য একটা অনার, টু বি অনেস্ট। ফাইনালি থ্যাংক ইউ তানজিম, থ্যাংক ইউ রুমি, আমাদেরকে এত টাইম দেওয়ার জন্য, এবং এত ডিটেলসে এত তোমাদের নিজেদের জার্নি, নিজেদের পথ চলাটা এত সুন্দর করে জানানোর জন্য। এবং আমরা আশা করতেছি যে আমাদের মানে হাজার লাখ অডিয়েন্স হচ্ছে তোমাদের এই স্টোরি থেকে ইন্সপায়ার্ড হবে, এবং তারা মানে নিজেদের লাইফে বেটার কিছু করবে। সো থ্যাংক ইউ সবাইকে।